হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স টাইম। আজকের আমি একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হলো আমাদের এই ফিজিক্স টাইম চ্যানেলটা অনেক দিন ধরেই চলছে। সেখানে দেখা গেছে যে ভিডিওর সংখ্যা সাবস্ক্রাইবারের থেকে অনেক বেশি। কাজেই তোমরা খেয়াল করবে যাতে সাবস্ক্রাইবার বাড়ে। প্রত্যেকেই তোমাদের যারা রিলেটিভ রয়েছে এবং অন্যান্য বন্ধুবান্ধব রয়েছে, প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাক, এটা তোমরাও চাইবে, আমিও চাইব। প্রত্যেকে কিন্তু একটু শেয়ার করে দেবে, চ্যানেলটা শেয়ার করবে। ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করাটা তাদের ব্যাপার, কাউকে জোর করার দরকার নেই বা প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। একটা জিনিস মনে রাখবে, এখানে ভালো লাগার কিছু নেই। এক হলো গিয়ে তোমার ইনফ্রাস্ট্রাকচার এখানে খুব একটা ভালো নয়। যারা স্টুডিওতে করেন, ভালো ভালো ইউটিউবার, তারা অনেক সুন্দরভাবে সাজিয়ে করেন। আমাদের এখানে স্কোপ অতটা নাই। আর দ্বিতীয় কথা হলো, তুমি যখন ফিজিক্স পড়ছো, এখানে ইন্টারেস্টিং করে বা ভীষণ ফানি কিছু বিষয় দিয়ে আমি বোঝাবো সেরকম হয় না। তার কারণ আমার এই ভিডিও লেকচারের একটা উদ্দেশ্য হলো প্রিপারেশন অফ স্টুডেন্টস ফর দেয়ার পাথ বেটার। তারা যদি কোনো বেটার জায়গায় যেতে চায়, সেক্ষেত্রে তাদের প্রিপারেশনটাকে ভালো করার জন্য আমার এই ভিডিও বা আমার এই ভিডিওর উদ্দেশ্য। অতএব মনে রাখবে যে তোমরা এখন যে বৈদ্যুতিক মাধ্যম চলছে, এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে সুবিধাটা তোমরা পাচ্ছ, যেখান থেকেও তুমি কিন্তু ফিজিক্সে সুন্দরভাবে ভিডিও, সুন্দর অ্যানিমেশান, সেগুলো কিন্তু পেয়ে যাবে। সেগুলো তোমরা চাইলেই সার্চ করে সেগুলো পেয়ে যাবে এবং দেখতেও পারবে, খুব ভালোও লাগবে। কিন্তু এখানে অতটা ভালো লাগবে না। কিন্তু সমস্যার কথা হলো গিয়ে এইটা তোমাকে করতেই হবে, তার কারণ এটা হলো প্রিপারেশন করানোর জন্য ভিডিও। এখানে যে থিওরিটা বলি এবং তার সঙ্গে যে প্রবলেমগুলো করায়, যেভাবে তোমাদেরকে আপলিফ্ট করানো বা আপগ্রেড করানোর জন্য কথাগুলো বলি, সেই কথাগুলোই তোমরা শোনার চেষ্টা করবে এবং বাকি যারা রয়েছে তোমাদের পরিচিত বন্ধু বা অন্যান্য রিলেটিভ, তারাও যাতে এইটা শেয়ার করতে পারে বা আমার এই ভাবনাগুলো তারা ভাবতে পারে, তার জন্য তাদেরকে অবশ্যই শেয়ার করবে। চলা যাক আজকের আলোচনায়। আজকের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাতে আমি এই রকম করে নাম দিয়েছি। আমার যে নোটস রয়েছে সেখানে 5A দিয়েছি। তার কারণ হলো, দেখো 5 নম্বর চ্যাপ্টার, সেখানে আছে নিউটনের গতিসূত্র সম্ভবত। তার আগে ভেক্টর রয়েছে, ভেক্টরের পরেই রয়েছে দ্বিমাত্রিক গতি। আর সেই দ্বিমাত্রিক গতিতে আমরা প্রাসের গতি পর্যন্ত আলোচনা করেছি, কিন্তু আমরা বৃত্তীয় গতি আলোচনা করিনি। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছে যে বৃত্তীয় গতিটা করাচ্ছেন না কেন স্যার? বৃত্তীয় গতিটা এই কারণে করায়নি, কারণ বৃত্তীয় গতিটা জানার জন্য আমাদের যে বৃত্তীয় পথে যখন চলে, ধরো আমরা একটা রাস্তায় বাঁক নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু একটা বৃত্তের একটা ছোট্ট অংশে বাঁক নিচ্ছি, একটা আর্ক, একটা বৃত্তচাপে আমরা বাঁক নিচ্ছি। বা অনেক ক্ষেত্র রয়েছে যেখানে কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এই বৃত্তীয় গতির কথা বা বৃত্তীয় গতির সঙ্গে পরিচিত হই বা বৃত্তীয় গতিটাকে এক্সপিরিয়েন্স করি। আর সেটার জন্য লাগে, তার সঙ্গে যেটা লাগে সেটা হলো ঘর্ষণের কনসেপ্ট। ঘর্ষণের বিষয়ে তোমরা জেনেছো লাস্ট ভিডিওগুলোতে। এবারে যখন তোমাদের এই বৃত্তীয় গতি বিষয়টা পড়াবো, সেখানে অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল রয়েছে, সেখানে তাদের সঙ্গে ঘর্ষণের ইম্প্যাক্টটা কী সেটা ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে কিন্তু এই চ্যাপ্টার 5A করতে হয়েছে। অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টারে এটাকে রাখা যায়নি, 5 নম্বরের এক্সটেনশান করে এটা 5A-তে রাখা হয়েছে। এবারে নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের খুব প্রিয় মাচ অ্যাওয়েটেড একটা আলোচনা হতে যাচ্ছে, সেটা হলো সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন। এই সমবৃত্তীয় গতিটা কি সেটাতে তো আসবই, তার আগে আমি এই নামটা বিশ্লেষণ করি। সমবৃত্তীয় গতি, বৃত্তীয় গতি মানে তোমরা বুঝতে পারছো যে বৃত্ত হলো একটা সমতলিক চিত্র। এই রকম একটা চিত্রকে আমরা বৃত্ত বলি, সমতলিক চিত্র। আবার কেউ বলেন
যে না, একটা সমতলের মধ্যে যদি একটা বক্ররেখা এরকম থাকে, বদ্ধ বক্ররেখা থাকে, তখন এই বদ্ধ বক্ররেখাটাকেই বলা হয় বৃত্ত। দুটোই ঠিক, এটা তো একটা চিত্র, একটা সমতলের মধ্যে আছে, এটা বক্ররেখা, বদ্ধ বক্ররেখা। এই বৃত্তে, এই বৃত্তের উপর কোনো বিন্দু বা কোনো পার্টিকেল যদি এরকম করে ঘোরে, তখন তার গতি বৃত্তের মধ্যেই থাকছে। সেই গতিটা কি ধরনের গতি? না, এটা এক প্রকার আবর্ত গতি, রোটেশনাল মোশন। যেরকম এখানে যদি সূর্য থাকে আর এখানে যদি পৃথিবী থাকে, তাহলে সূর্যের চারিদিকে পৃথিবী যেমন ঘুরে, সূর্যকে কেন্দ্রে রেখে, এটা সেন্টার সি, আর এটা ঘুরছে, এটাকে আবর্তন বলা হয়। তাহলে বৃত্তীয় গতিকে আমরা বলতে পারি একটা ওয়ান টাইপ অফ আবর্তন গতি। কেমন? আর এটা যেহেতু একটা কণা, এটাকে আমি রৈখিক গতির সঙ্গে তুলনা করতে পারি। এই রেখাটা সরলরৈখিক না হলেও এটা তো বক্ররেখা, এই বক্ররেখায় এ চলছে, তাহলে এইটা একটা কার্ভিলিনিয়ার মোশন আমি বলতে পারি, যে মোশনটা একটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ। এই কারণে এটা কিন্তু এক প্রকার টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশনের ফার্স্ট পার্ট আমরা পেয়েছি প্রাসের গতি। একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে এখান থেকে, সে আর একটা জায়গায় গিয়ে পড়েছে, একটা বলকে ছুড়ে দিয়েছি, উইকেট কিপারের হাতে গিয়ে পড়লো। তাহলে এই যে বলটা, এ একটা সমতলের মধ্যে আবদ্ধ ছিল, সমতলের মধ্য দিয়ে গেছে, এটাও টু ডাইমেনশনাল মোশন। আর এখানে এই যে পার্টিকেলটা, এ একটা বৃত্তপথে ঘুরছে, এটাও একটা টু ডাইমেনশনাল মোশন। তাহলে আমি বুঝতেই পারলাম যে কেন আমরা একে সমবৃত্তীয় গতিতে বৃত্তীয় কথাটা কোথা থেকে পাচ্ছি। এবার নেক্সট হলো গিয়ে, এই কণাটা সব সময় একটা নির্দিষ্ট সময়ে বৃত্তটাকে প্রদক্ষিণ করে। অর্থাৎ যে বিন্দু থেকে শুরু করেছিল, সে যদি 1 সেকেন্ডে আবার এই বিন্দুতে ফিরে আসে, পরের সেকেন্ডে আবারও এখানে ফিরে আসে, তাহলে আমি বুঝতে পারবো যে কণাটা নির্দিষ্ট সময় অবকাশে নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে। আর এই রকম গতি হলে তাকে আমরা বলি সমদ্রুতিতে গতি। সমদ্রুতিতে সে যাচ্ছে প্লাস বৃত্তপথে যাচ্ছে। সমদ্রুতিতে বৃত্তপথে যদি কোনো কণা আবর্তিত হয়, তখন তার গতিকে আমরা বলবো সমবৃত্তীয় গতি। ইউনিফর্ম কথাটা এসছে ইউনিফর্ম স্পিড থেকে, ইউনিফর্ম স্পিড। আর এখানে হচ্ছে বৃত্তপথ মানে কি? সার্কুলার পাথ। তাহলে একটা সার্কুলার পাথে একটা পার্টিকেল যদি সমদ্রুতিতে চলে, তখন তার গতিকে আমরা বলি সমবৃত্তীয় গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন। স্যার এখানে স্পিড বললেন কেন? গতিবেগ কী দোষ করেছে? বেগ বলেননি কেন? দেখো বাবা, এখানে তুমি যখন এসেছো, এখানে পার্টিকেলটা এই দিকে যাচ্ছে, আবার এই পার্টিকেলটার ডিরেকশান এই দিকে, আবার এখানে যখন পার্টিকেলটা এলো তার ডিরেকশান এদিকে, এখানে যখন পার্টিকেলটা এলো ডিরেকশান এদিকে। যখন আমি বেগ বলবো, বেগ মানে বোথ ম্যাগনিটিউড প্লাস ডিরেকশান, এই দুটো যদি আনচেঞ্জ থাকে, তখন আমি যে বলবো সেটা সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি কাকে বলবো? ইউনিফর্ম ভেলোসিটি কাকে বলবো? যখন তার ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট আর ডিরেকশানও সেম। এই রকম থাকলে তাকে আমি ইউনিফর্ম ভেলোসিটি বলবো। এখানে ইউনিফর্ম ভেলোসিটি হওয়ার একটা শর্ত মেনে নিয়েছিল, কারণ এই বেগটা সমদ্রুতিতে যাচ্ছিল, অর্থাৎ 1 সেকেন্ডে এতটা গেলে পরের সেকেন্ডে এতটা যাবে, তারপর সেকেন্ডে এতটা যাবে, এরকম করে সে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে। তার মানে তার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, কিন্তু ডিরেকশানটা সেম নয়। এই কারণে একে ইউনিফর্ম ভেলোসিটি বলা যাবে না, ইউনিফর্ম স্পিড বলা যাবে। তাহলে আমরা আজকের যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সমবৃত্তীয় গতি। আর সমবৃত্তীয় গতি হলো একটা টু ডাইমেনশনাল মোশন। আর টু ডাইমেনশনাল মোশনের
ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য দুটো ভেরিয়েবল লাগবে বা দুটো কোঅর্ডিনেট লাগবে। এখন আমরা সেই কোঅর্ডিনেট দুটো বের করার চেষ্টা করব। দেখো আমরা এখানে একটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তটা একটা তলে আছে, সেই বৃত্তের কেন্দ্রকে আমি যদি মূলবিন্দু ধরি এবং এখান থেকে আমি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অক্ষ নিই, মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে পরস্পর সমকোণে থাকছে এরকম দুটো অক্ষ নিই। সেই দুটো অক্ষকে আমি সাধারণত আমরা কি করি, এক্স আর ওয়াই অক্ষ দিয়ে লিখি। তাহলে এই পার্টিকেলটা এখানে থাকলেও তার অবস্থান বলতে পারবো। সেই অবস্থানটা কী হবে, এখান থেকে যে দূরত্বটা হবে এক্স অক্ষ থেকে এটা হবে ওয়াই, আর এখান থেকে যে দূরত্বটা হবে ওয়াই অক্ষ থেকে সেটা হবে এক্স। অর্থাৎ তার অবস্থান এক্স ওয়াই দিয়ে আমরা সমস্ত জায়গাকে চিহ্নিত করতে পারবো। অর্থাৎ এখানে দুটো ভেরিয়েবল লাগবে, আমাদের দুটো ভেরিয়েবল লাগবে। এইভাবে যদি আমি তার অবস্থানটাকে করি, আমি যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এখান থেকে অরিজিন থেকে তার যে স্থান ভেক্টর সেটাকে যদি আর দিয়ে লিখি, আর সমান কী হবে এক্স, দেখো এক্স, এই ভেক্টরটা এক্স আই ক্যাপ আর এই ভেক্টরটা হলো ওয়াই জে ক্যাপ, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এই ভেক্টর প্লাস এই ভেক্টর করে আমি আর ভেক্টর পাবো। কেমন, এখানে আমি এই কণাটার পজিশান কোন মুহূর্তে কত সেটা আমরা এই একটা রিলেশান থেকে বোঝাতে পারবো। এছাড়াও আমি এখানে এই যে কার্টেসিয়ান সিস্টেম, আমরা যদি কার্টেসীয় পদ্ধতি বলি, একে কার্টেসীয় পদ্ধতি বা কার্টেসীয় নির্দেশতন্ত্র, কার্টেসীয় পদ্ধতিতে বা কার্টেসীয় নির্দেশতন্ত্রে আমরা যখন রিপ্রেজেন্ট করছি তখন আমরা এই বস্তুটার যে অবস্থান সেটা আর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এইভাবে এটাকে লিখছি। এখন আমি এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার নির্দেশতন্ত্র, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমি যদি লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তখন আমার এক্স অক্ষটা যে কোনো একটা অক্ষ বলে ধরবো, যে বস্তুটা পার্টিকেলটা এই পজিশান থেকে শুরু করেছে ধরবো, এটাকে এক্স বলতে পারি নাও বলতে পারি। পজিশান যে পজিশান থেকে শুরু করেছে সেখান থেকে এ এতটা টার্ন করেছে, বৃত্তপথে যখন যায় সে টার্ন করেছে, সেই টার্নটা কত করেছে এটাকে যদি আমি থিটা বলি, তখন আমি এটাকে বলতে পারবো যে এর এইখানটায় দেখো এর আরটা কিন্তু সব জায়গায় ফিক্সড, আরটা কিন্তু এখানেও ফিক্সড, এখানেও ফিক্সড, এখানেও ফিক্সড, এখানেও ফিক্সড। তাহলে এখানে আর আমার জানা একটা দিতেই হবে, আর এবং থিটা যদি আমি বলে দিই, আর এবং থিটা যদি আমার জানা থাকে তাহলে সেখান থেকে এক্স ওয়াই পেয়ে যাব। অর্থাৎ কণাটার যে কোনো মুহূর্তের অবস্থানকে আমরা চিহ্নিত করতে পারবো। এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা এখানে ভেরিয়েবল, এখানে যে কোঅর্ডিনেট ব্যবহার করা হয় সেটা হলো আর এবং থিটা। এই আর থিটার মধ্যে রিলেশান কি না, আবারও এটাকে আমি আঁকবো, এটাকে আমি মুছে দেব। এখানে আমি এটাকে এক্স অক্ষ আর এটাকে যদি ওয়াই অক্ষ বলি, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হবে এক্স অ্যান্ড ওয়াই, যেখানে এইটা হবে এক্স আর এটা হবে ওয়াই আর এটা থিটা আর এটা আর। তাহলে এক্স ইকালস টু কত হবে, দেখো এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা। তাহলে এক্স হবে আর কস থিটা, আর এখানে কী হবে, এটা হবে লম্ব আর এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান হবে সাইন থিটা। সেখান থেকে আমরা পাবো ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। অর্থাৎ আমরা কার্টেসীয় নির্দেশতন্ত্রের সঙ্গে পোলার নির্দেশতন্ত্রের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এর সঙ্গে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রিলেট করতে পারলাম। তাহলে এখানে আমি এক্সের বদলে আর ভেক্টর সমান কী লিখতে পারবো না, এক্সের জায়গায় আর কস থিটা লিখব, আর কস থিটা আই ক্যাপ, আর ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা লিখব, আর সাইন থিটা জে ক্যাপ। এইভাবে আমি পোলারে প্রকাশ করতে পারি। আবার ধরো পোলারে জানা আছে একটা বস্তুর আর আর থিটা জানা আছে, সেখান থেকে এক্স পেয়ে যাব আর কস থিটা, আর ওয়াই পেয়ে যাব আর সাইন থিটা। অর্থাৎ এটা এই দুটো জানা থাকলে এক্স আর ওয়াই পেয়ে যাব। আর এক্স ওয়াই জানা থাকলে কি করে পাবো না, এক্স আর ওয়াই যদি জানা থাকে তাহলে সেখান থেকে আর পাওয়া খুব সহজ। দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে দাও,
তাহলে এটা স্কোয়ার করলে কী হবে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তার সঙ্গে এটা স্কোয়ার যোগ করে দাও, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তোমরা ক্লাস 10-এ পড়েছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এখানে আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়, যেটা হয়ে যায় আর স্কোয়ারের সঙ্গে সমান। অর্থাৎ আর সমান পেয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার সমান এটা, তাহলে আর এর ভ্যালু পেয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এক্স আর ওয়াই যদি জানা থাকে সেখান থেকে তুমি থিটাও পেয়ে যাবে। কী করে থিটা পাবে না, তুমি এটাকে এটা দিয়ে ভাগ করো, ওয়াইকে এক্স দিয়ে ভাগ করো, ওয়াই বাই এক্স, তুমি পাবে কি না আর সাইন থিটা বাই আর কস থিটা, আর কেটে যাবে, কেটে গেলে এটা ট্যান থিটা হবে। তাহলে আমি লিখতে পারবো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অর্থাৎ ফার্স্ট কাজ আমাদের যেটা, সেটা হচ্ছে একটা বস্তু কণা সে বৃত্তীয় পথে ঘুরছে, মানে 2 ডাইমেনশন মোশনে আছে, সেক্ষেত্রে তার দুটো কোঅর্ডিনেট লাগে। সেই দুটো কোঅর্ডিনেট হতে পারে এক্স এবং ওয়াই, সেই রকম কোঅর্ডিনেটকে আমরা বলছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আর এই রকম কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট যদি করি, অর্থাৎ আর থিটা দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, তবে সেই কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা বলবো পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখানে যদি আর থিটা দেওয়া থাকলে তাহলে সেখান থেকে আমরা কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়াই পেয়ে যাব। আর যদি আমাদের এক্স ওয়াই দেওয়া থাকে সেখানে আমরা পোলার নির্দেশতন্ত্রের যে স্থানাঙ্ক অর্থাৎ আর থিটা পেয়ে যাব এই সূত্র অনুযায়ী। এবার একটা এক্সাম্পল দেওয়া যাক, যে একটি বস্তু কণার কার্টেজীয় স্থানাঙ্ক 3, 4 হলে পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক কত? খুব সহজে তুমি বুঝতে পারবে, এখানে এই রিলেশানগুলো তোমার আছে। কার্টেসীয় স্থানাঙ্ক 3, 4 মানে কি, এক্স ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু 4। এক্স আর ওয়াই জানা থাকলে কি করা যায়, আর থিটা পাওয়া যায়। তাহলে এখানে আর কত পাবে, আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেটা পাবে 5। আর থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ট্যান ইনভার্স হবে ওয়াই এর মান হচ্ছে 4/3, ও ট্যানের মান যদি 4/3 হয় তাহলে সেটা কত হয়, প্রায় 53 ডিগ্রি হয়। তাহলে এখানে তুমি থিটার মান পেয়ে গেলে, আর এর মান পেয়ে গেলে, আর থিটা সমান তুমি লিখতে পারবে, এটা সমান লিখতে পারবে, এটা হলো 5 আর 53 ডিগ্রি। একে সাধারণত রেডিয়ান এককে প্রকাশ করা হয়। তোমরা রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে রিলেশন জানো তো, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, আর 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। 90 ডিগ্রি সমান কত হবে না হচ্ছে পাই বাই 2 রেডিয়ান। 60 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 3 রেডিয়ান। এগুলো তোমরা সকলেই জানো, কারণ প্রত্যেকে খুব সুনামের সঙ্গে মাধ্যমিক পাস করেছো, তোমাদের এগুলোতে কোনো সমস্যা হবে না। তাহলে একটা এক্সাম্পল আমি দিলাম, এবার 2 নম্বর এক্সাম্পল দেব। একটি বস্তু কণার পোলার স্থানাঙ্ক বলে দিল যে 5, দরকার নেই 5 সবসময় দিচ্ছি, আচ্ছা ঠিক আছে 5ই থাক, 5 এবং 37 ডিগ্রি, একটু চেঞ্জ করে দিলাম। তাহলে সেই হলে এখানে কার্টেসীয় স্থানাঙ্ক কত, কার্টেসীয় স্থানাঙ্ক কত? তাহলে তুমি কি করবে, পোলার স্থানাঙ্ক জানা আছে সেখান থেকে কার্টেসীয় স্থানাঙ্কতে যাবে, খুব ইজি, খুব সহজে তুমি যেতে পারবে। এক্স আর ওয়াই বের করতে হবে। তাহলে দেওয়া আছে কত, আর ইকুয়ালস টু 5 আর থিটা ইকুয়ালস টু 37 ডিগ্রি। সেখান থেকে তুমি কি করবে, এক্স ইকুয়ালস টু আর কস থিটা পেয়ে যাবে। আর এর ভ্যালু 5 আর কস 37 ডিগ্রির মান সকলেরই জানা আছে। কস 37 ডিগ্রির মান কত হয় না 4-এর 5। তোমরা এই ত্রিভুজটা মনে রাখবে, এইটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এই 3, 4, 5-এর সূত্রটা এখানে অ্যাপ্লিকেবল। 37 হলে এটা 37 3 হবে, আর এদিকে 4 আর এদিকে 5, তাহলে cos 37 ডিগ্রি হবে ভূমি বাই অতিভুজ। তাহলে 5/3-এর 5 সমান হবে 3। এক্সের ভ্যালু আসলো 3, আর ওয়াই এর ভ্যালু কত আসবে না আর সাইন থিটা, 5 × sin 37 ডিগ্রি। এখানে তো ভুল হয়ে গেল, 3-এর 5 কেন লিখলাম,
এটা হবে ভূমিটা 4, 5 5 কেটে যাবে 4 হবে। আর এটা হবে সাইন 37 ডিগ্রি সমান হবে 5 গুণিতক 3-এর 5। 37 সাইন মানে কি লম্ববাহী অতিভুজ, তাহলে হবে 3-এর 5, 5 5 কেটে যাবে, এটা হবে 3। অর্থাৎ এখানে যে XY স্থানাঙ্ক পাবো সেই স্থানাঙ্কটার ভ্যালু হবে 4 3। এইভাবে তোমরা করে ফেলতে পারবে। দুটো স্থানাঙ্ক তোমরা জানলে, একটা হলো পোলার স্থানাঙ্ক আর একটা হলো কার্টেজীয় স্থানাঙ্ক। এদের মধ্যে তোমরা সমন্বয় ঘটাতে পারবে। এবারে মূল জায়গায় আমরা আসবো যে একটা বস্তুর কোন অবস্থানে আছে সেটা জানার জন্য আমাকে যেগুলো লাগাতে হবে সেগুলো হলো কি না, এখানে এই বস্তুটা একটা ইনিশিয়াল পয়েন্ট আমরা ধরে নেব। ফার্স্ট সে কোথায় ছিল, সেখান থেকে সে কোথায় গেল, এই পথটা আমরা পাবো। এই পথটাকে আমরা দূরত্ব বলবো এবং সেটাকে আমরা কি বলবো, রৈখিক দূরত্ব। আর যখন সে ঘুরছে, এখানে টার্ন করছে, রোটেশানে এখানে আমরা দেখব কি সে কতটা টার্ন করছে। এখানে ছিল, সে এখানে এলো, মানে 90 ডিগ্রি টার্ন করছে। আবার সে এখানে এলো, আবার 90 ডিগ্রি টার্ন করছে। আবার এখানে এলো, আরও 90 ডিগ্রি টার্ন করছে। আবার এখানে গেল, আরও 90 ডিগ্রি টার্ন করছে। অর্থাৎ 90, 180, 270, 360 এইভাবে যে টার্ন করছে, বারবার এটা ঘুরছে, সেক্ষেত্রে আমাদের একটা নতুন রাশির কথা জানতে হয়। সেই নতুন রাশিটা আমরা একেবারে নতুন শুনব, সেটা হলো গিয়ে কৌণিক সরণ। আমরা যে রাশিটার কথা এখন শুনতে চাচ্ছি বা শুনব বা আমরা একটু একটু শুনেছি, সেটা হলো কৌণিক সরণ। কৌণিক সরণ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কার কৌণিক সরণ জানতে চাইছি না, বৃত্তপথে থাকা একটা বস্তু কণার কৌণিক সরণ জানতে চাইছি। এই হলো সেই বৃত্ত, যেই বৃত্তের এইটা হলো অরিজিনটা হলো বৃত্তের কেন্দ্র, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। এবারে আমরা কি করব, একটা পার্টিকেলকে আমরা এই জায়গা থেকে শুরু করছি, অর্থাৎ t=0 সময়ে পার্টিকেলটা এইখানে ছিল। এবারে সেই পার্টিকেলটা বৃত্তীয় গতিতে রয়েছে। বৃত্তীয় গতিতে থাকা মানে সে বৃত্তপথে ঘুরছে, অর্থাৎ সে প্রথমে এই বিন্দু থেকে পরে যে কোনো একটা সময়ে আমরা ধরলাম এই বিন্দুতে এসে পৌঁছালো। এখানে আমি ধরবো এ বিন্দু আর এটা হলো বি বিন্দু। এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে পৌঁছলো। সেক্ষেত্রে আমরা দেখব কি না, এর একটা অবস্থানের চেঞ্জ হয়েছে। ভালো করে বুঝতে হবে কনসেপ্টের ব্যাপার। এইখানে এই পথটা দিয়ে গেছে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে গেছে, তাহলে এখানে একটা পথ গেছে। এই যে পথটা অর্থাৎ এ বি আর্ক, এই আর্ককে দেখালে একটু বাঁকা চিহ্ন যদি দিই, এটাকে আমি কি বলবো, তার দূরত্ব। অর্থাৎ যে পথ সে যায়, যে দৈর্ঘ্যের পথ একটা গতিশীল বস্তু অতিক্রম করে, সেইটাকে আমরা কি বলি, দূরত্ব। বা এটাকে বলবো এ বিকে আমরা বলবো রৈখিক দূরত্ব। রৈখিক দূরত্ব, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা শুধু ডিস্টেন্স, এটা হলো ডিস্টেন্স। কেমন? এবারে এইখানে যাওয়ার সময় সে কেন্দ্রের সঙ্গে তার সংযোগকারী রেখা হলো OA, এইখানে ছিল যখন, এরপরে মাঝে এরকম হয়েছে, হয়ে সে এই রকম জায়গায় গেছে, কেন্দ্রের সঙ্গে তার সংযোগী সরলরেখাংশ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এখন এ প্রাথমিক অবস্থানে এরকম ছিল, অন্তিম অবস্থানে এই রকম গেছে। এদের মধ্যে যে কোণ, এটাই হলো তার কৌণিক সরণ। অর্থাৎ সে যখন বৃত্তপথে ঘুরছে বা গতিশীল বলবো, বৃত্তীয় গতি মানে কি, বৃত্তপথে গতিশীল আছে একটা কণা, একটা পার্টিকেল। সেই পার্টিকেলটা প্রথমে এখানে ছিল, তারপরে এখানে গেছে। অর্থাৎ এর যে ডিস্টেন্স, যে এরকম পথে যাচ্ছে, তার যে লেন্থ, সেটাকে আমরা রৈখিক দূরত্ব বলবো। আর এই যে অবস্থান বদলানোর জন্য এখানে
কোণ করেছে কেন্দ্রের সঙ্গে যেটা, সেই কোণটাকে বলবো কৌণিক সরণ। কৌণিক সরণ। এই যে সরণ কথাটা বলছি, এই সরণ কথাটা বলার কারণ আছে, ভালো করে বুঝবে যে এখানে এই যে থিটা, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। এই ভেক্টরটা কি ধরনের ভেক্টর তোমরা জেনেছো ভেক্টরের আলোচনায়। ভেক্টর হচ্ছে একটা হয় অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর, আর একটা হয় পোলার ভেক্টর। এই অ্যাক্সিয়াল ভেক্টরের মধ্যে একটা অন্যতম উদাহরণ হলো কৌণিক সরণ। কৌণিক সরণ এখানে অ্যাক্সিয়াল ভেক্টর কেন বলা হচ্ছে? দেখো, কৌণিক সরণের মানটা এখানে ছিল একটা বস্তু এ বিন্দুতে, এখানে বি বিন্দুতে এলো, এইখানে যে কৌণিক সরণটা হলো, এ কিন্তু ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এই অ্যান্টি ক্লকওয়াইজ যখন হয় তখন এর যে সাইন কনভেনশান অর্থাৎ থিটার যে ভ্যালু সেটাকে পজিটিভ ধরা হয়, এবং তার যে ডিরেকশান ধরা হয় সেই ডিরেকশানটাকে আমরা সেই একই থাম্ব রুল, মুষ্টি রুল, সেই মুষ্টিবদ্ধ করব এইদিকে, থামটা উপরের দিকে আছে, তখন থিটার যে ডিরেকশান সেটা আমরা অক্ষ বরাবর, দেখো এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের যে ভর কেন্দ্র বা কেন্দ্রগামী যে লম্ব অক্ষ, সেই লম্ব অক্ষের এই দিক যেমন আছে ওই দিকও তেমন আছে, এদিকে ওদিক রয়েছে, ওদিকে রয়েছে। এবার আমি এরকম করে যখন ঘোরাবো তখন আঙুলগুলো এরকম ঘোরালে বুড়ো আঙুলটা যেদিকে থাকে সেটাই হবে থিটায়ের দিক। তাহলে থিটায়ের দিক পজিটিভ কেন ধরছি না? বোর্ড থেকে যখন বাইরে দিকে বেরিয়ে আসছে ডিরেকশানটা, অর্থাৎ এক অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টরের যে ডিরেকশানটা সেটা হবে পজিটিভ, আর ভেতরের দিকে যখন থাকবে নেগেটিভ। অর্থাৎ যখন ক্লকওয়াইজ হবে, এখানে যখন ক্লকওয়াইজ হবে তখন এখানে যে থিটাটা হচ্ছে, ধরা যাক এটা এই বিন্দুটা এ, এখান থেকে বিতে এসেছে, এখানে এসে থিটা কোণে ঘুরেছে, ক্লকওয়াইজ ঘুরেছে। ক্লকওয়াইজ ঘুরলে আমি কি করব, এই যে ঘূর্ণনটা এটাকে আমি এইরকম করে যদি আঙুল পাকাই তাহলে বুড়ো আঙুলটা নিচের দিকে, মানে এই বোর্ডের ভেতরের দিকে হচ্ছে, আর বোর্ডের ভেতরের দিকে এবং এই বৃত্তের যে কেন্দ্রগামী যে লম্ব অক্ষ, সেই লম্ব অক্ষের দিকটা ভেতরের দিকে হওয়ায় এটাকে আমরা নেগেটিভ থিটা ধরব। তাহলে থিটা, এই যে কৌণিক সরণ আমরা বলছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলছি, এটা একটা ভেক্টর রাশি। এই রাশিটার দুটো ভ্যালু হয়, পজিটিভ আর নেগেটিভ হয়, অক্ষ বরাবর এটার দিক ধরা হয়, এই জন্য এটাকে বলা হয় একটা ওয়ান টাইপ অফ অ্যাক্সিয়াল ভেক্টর। এটা হলো অ্যাক্সিয়াল ভেক্টর। এবার এই কৌণিক সরণ আর রৈখিক দূরত্বের মধ্যে সম্পর্ক রয়েছে। দেখো, আমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে আমরা পেয়েছি যে এরকম যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের এইরকম ছোট্ট একটা অংশকে আমরা কি বলি? আর্ক, বৃত্তচাপ, বৃত্তচাপ বা আর্ক। আর আমরা যখন এখানে থিটা রেডিয়ান এককের সংজ্ঞা পেয়েছিলাম, থিটা রেডিয়ান সমান আমরা কী লিখেছিলাম? এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। ব্যাসার্ধ, বৃত্তচাপকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে, বৃত্তচাপকে যদি আমি এস বলি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এটাকে আমরা বলি রেডিয়ান এককে কোণ। অর্থাৎ একটা বৃত্তচাপ একটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা যদি থিটা রেডিয়ান হয়, তাহলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এস হয় এবং যে বৃত্তটার কথা বলছি তার ব্যাসার্ধ যদি আর হয়, এস বাই আর সমান হবে থিটা সি। এবং এই এককটা হচ্ছে রেডিয়ান একক। ধরা যাক তোমার এখানে এটা ধরো দেখা যাবে এটা তোমার 2 সেন্টিমিটার আর এটা 5 সেন্টিমিটার। তাহলে আমি এটাকে, এই থিটাটাকে কত বলবো না, এস বাই আর সমান হবে 2/5 সমান হবে 0.4 রেডিয়ান। এবারে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, আর 0.4 রেডিয়ান সমান আমি পেয়ে যাব 180 ডিগ্রি বাই পাই ইন্টু 0.4। এখান থেকে আমি সেটাকে ডিগ্রিতে নিয়ে যেতে পারবো। তাহলে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এই জিনিসগুলো তোমরা জানো যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এই রিলেশানগুলো তোমাদেরকে এখানে জেনে রাখতে হবে। তাহলে কৌণিক সরণ কাকে বলে তোমরা পেলে, কৌণিক সরণের কে প্রকাশ করা হয় থিটা দিয়ে সেটাও জানলে। কৌণিক সরণের কী জাতীয় রাশি সেই রাশিটার কথাও তুমি জানলে, যে কৌণিক সরণ একটা অক্ষীয় ভেক্টর, তার যে সাইন কনভেনশন সেটাও তোমরা জানলে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ ধরা হবে, ক্লকওয়াইজ হলে নেগেটিভ ধরা হবে।
আর কৌণিক সরণের ক্ষেত্রে এই কৌণিক সরণ বোঝার জন্য আমরা বৃত্তচাপের সঙ্গে ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা কোথা থেকে পাবো না, কৌণিক সরণটাকে যদি রেডিয়ান এককে প্রকাশ করি, কৌণিক সরণের একক কী কী হলো, রেডিয়ান, ডিগ্রি, মিনিট, সেকেন্ড ইত্যাদি, এইগুলো দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে থিটা সি সমান হবে S/R। যখন রেডিয়ান এককে প্রকাশ করব তখন কৌণিক সরণ থিটা সি অর্থাৎ থিটা রেডিয়ান, যখন আমি বলবো রেডিয়ানকে র্যাড দিয়েও লিখতে পারি, থিটা রেডিয়ান, এটাকে সংক্ষেপে আমরা রেডিয়ান, এটাকে আমরা থিটা র্যাড বলতে পারি। থিটা সি সাধারণত ফিজিক্সের এখানে দেওয়া হয় না, ম্যাথের থিটা সি তোমরা ব্যবহার করেছো, থিটা এমনি থাকলেই তুমি বুঝে নেবে সেটা রেডিয়ান এককে রয়েছে। একটু ব্রেক, আচ্ছা ঠিক আছে, ব্রেকটা নেব না, একটু সময় আমাদেরকে বাঁচাতে হবে। আমি বলতে বলতে আমি একটু ড্রিঙ্ক করছি। ফার্স্ট যেটা বলবো সেটা হলো গিয়ে তোমার এখানে এই যে রৈখিক দূরত্ব, এই রৈখিক দূরত্বটা এখানে কি বলতো, রৈখিক দূরত্বটা হলো এই আর্কের দৈর্ঘ্য, অর্থাৎ এই বৃত্তচাপের দৈর্ঘ্য। এটাকে যদি আমি এস দিয়ে লিখি, আর ও এ বা ও বি যাই বলো না কেন, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ সমান থিটা। তাহলে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কৌণিক সরণ আর রৈখিক দূরত্ব এ দুটোর মধ্যে আমরা ইজিলি রিলেশান খুঁজে পাই। কৌণিক সরণ জানা থাকলে আমরা যদি একটা বৃত্তীয় গতিতে একটা নির্দিষ্ট বৃত্তের কথা বলি, সেখানে বৃত্তের ব্যাসার্ধ জানা থাকবে, আর ব্যাসার্ধ জানা থাকলে কৌণিক সরণ জানা থাকলে রৈখিক দূরত্ব পেয়ে যাব, আর রৈখিক দূরত্ব জানা থাকলে কৌণিক সরণ পেয়ে যাব। এইটা আমি ডিসকাস করছি। বাট ফার্স্ট আমাদেরকে একেবারে হিসেবটা বুঝে নিতে হবে যে এটা হলো রৈখিক দূরত্ব। রৈখিক দূরত্বকে যদি আমি এস দিয়ে প্রকাশ করি বাই ব্যাসার্ধ, বৃত্তগতি ব্যাসার্ধই লিখব, বাই ব্যাসার্ধ আর সমান হবে কৌণিক সরণ থিটা। তাহলে এস ইকুয়ালস টু হবে আর ইন্টু থিটা। এবার আমি এইটাকে বাংলা করে কোনটা কি বলবো, এটা হচ্ছে রৈখিক দূরত্ব সমান ব্যাসার্ধ গুণিত কৌণিক সরণ, এই সম্পর্কটা আমরা পেলাম। আজকের যে আলোচনা, সেই আলোচনার মোস্ট ইম্পর্ট্যান্ট সম্পর্ক হলো এই সম্পর্কটা। তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে এইখানে আমরা আজকের যে আলোচনা করছি এটা হলো কাইনেমেটিক্স, অর্থাৎ একটা বস্তুর গতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি। গতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে কি করতে হয় না, বস্তুটা কোন স্থানে কখন রয়েছে, তার ত্বরণ আছে কিনা, মন্দন আছে কিনা, সমবেগে যাচ্ছে কিনা, বা সে স্থির কিনা, এই সমস্তগুলো সেখানে দেখতে হয়। কাইনেমেটিক্সে স্থির কিনা বলাটা ভুল, গতিশীল বস্তুর কথাই আলোচনা করা হয়। এখন আমি বলবো যে একটা প্রশ্ন এখানে যদি বলা হয় 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে একটি কণার রৈখিক দূরত্ব বৃত্তপথে একটি কণা, বৃত্তপথে গতিশীল, সুন্দর করে লিখতে হবে, গতিশীল একটি কণার রৈখিক দূরত্ব ধরা যাক, রৈখিক দূরত্ব 2.5 সেন্টিমিটার হলে কণার কৌণিক সরণ কত?
কৌণিক সরণ কত, এইটা তোমার কাছে জানতে চাইলো। তাহলে তোমার কাছে কি ফর্মুলা রয়েছে না S/R ইকুয়ালস টু থিটা। চেয়েছে কি কৌণিক সরণ, এই থিটাটা বের করতে হবে। এসের ভ্যালু এখানে কত কত কণার রৈখিক দূরত্ব এটা, এস হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর আর কত হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। S/R তাহলে কত হবে 2.5/5 সমান হবে হাফ রেডিয়ান। এবারে হাফ রেডিয়ান সমান কত ডিগ্রি সেটা পেয়ে যাবে। পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয়, হাফ রেডিয়ান কত হবে সেটা তুমি পেয়ে যাবে। তোমার অত ডিগ্রিতে যাওয়ার দরকার নেই, হাফ রেডিয়ানই তোমার কাছে এনাফ। কারণ আমরা মোস্ট অফ টাইম আমরা কৌণিক সরণের একক রেডিয়ান বলে ব্যবহার করব। বোঝা গেল? এবারে এই বস্তুটা, এই যে বস্তু কণাটা রয়েছে, এই বস্তু কণাটা পুরোটা এক পাক ঘুরল, পুরোটা এক পাক ঘুরল। এবারে 2 নম্বর প্রশ্ন, বৃত্তপথে কোনো বস্তু কণা এক পাক ঘুরলে, এক পাক ঘুরলে, বৃত্তপথে কোনো বস্তু কণা এক পাক ঘুরলে তার কৌণিক সরণ কত? বলো তাড়াতাড়ি, সবাই পারবে, খুব ইজি। দেখো এক পাক ঘোরা মানে এখান থেকে শুরু করে এই রকম গিয়ে আবার এখানে ফিরে আসা, অর্থাৎ 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, আরও পাই রেডিয়ান, পাই 2 পাই রেডিয়ান। তাহলে এখানে ডাইরেক্ট অ্যান্সার তুমি লিখে দেবে 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। এবার 2 নম্বর প্রশ্ন, এর পরের যে প্রশ্ন, সেই পরের প্রশ্নটা হলো যে এক পাক ঘুরতে যে সময় নেয়, এক পাক ঘুরতে যে সময় নেয় সেই সময়টা সব সময় একই। ধরো এক পাক ঘুরতে যে সময় নিয়েছে, পরের পাকও তাই ঘুরতে নিয়েছে। সেই রকম হলে কণাটির গতিবেগকে কি, কণাটির গতিকে কি ধরনের গতি বলবো? না দেখো, এখানে সে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যাচ্ছে, তাহলে সে সমদ্রুতিতে যাচ্ছে এবং বৃত্তপথে যাচ্ছে, তখন তাকে আমি সমবৃত্তীয় গতিতে আছে বলে ধরব। এই সমবৃত্তীয় তো গতিতে যখন বলবে যে একটা কণা এক পাক ঘুরতে সমবৃত্তীয় গতিতে একটি কণার এক পাক ঘুরতে যে সময় লাগে তাকে কি বলে? তোমরা আগে ওটা পেয়েছো। এক পাক ঘুরতে, প্রদক্ষিণ করতে একটা কণার যা সময় লাগে সেটাকে আমরা বলি প্রদক্ষিণকাল বা পর্যায়কাল। কি শোনোনি? দেখো, আমরা গতি যখন শুরু করেছিলাম কাইনেমেটিক্স, সেখানে আমরা বলেছিলাম যে গতির প্রকারভেদ, সেখানে একটা গতি ছিল, সেটাকে আমরা কি বলছিলাম না পর্যায়বৃত্তীয় গতি। পর্যায়বৃত্ত গতি কি না যে গতিতে একটা নির্দিষ্ট সময় অন্তর গতিটা রিপিট করে, অর্থাৎ দেখো এই সময় অন্তর আবার সেই পার্টিকেলটা এখানে এসে আবার সেই গতিটাকে রিপিট করবে। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে একটা পার্টিকেল যদি তার গতির রিপিটেশন ঘটায়, অর্থাৎ গতিটা সে আগে যেমন ছিল আবার সে একই রকম গতিতে সে চলে, সেই টাইম ইন্টারভ্যালটাকে আমরা পর্যায়কাল বলি। তাহলে এখানে আমার এখান থেকে এসে একই পথে আবার যাবে, এই গতিটা তাহলে কি? সমবৃত্তীয় গতি হলো একটা পর্যায়বৃত্ত গতি। সমবৃত্তীয় গতি হলো একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বা আমরা এটাকে বলবো কি টু অ্যান্ড ফ্রো মোশন বা পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন বা পিরিয়ডিক মোশন। আর এই পিরিয়ডিক মোশনের একটা নির্দিষ্ট সময় অন্তর গতির রিপিট ঘটে, অর্থাৎ বস্তুকণা একই জায়গায় ফিরে আসে আবার একইভাবে শুরু করে,
সেটাকে বলা হয় পর্যায়কাল, এটাকে টি দিয়ে লেখা হয়। এবারে এই সময়টা লেগেছে তার এতটা কৌণিক সরণ ঘটাতে, এই সময়টা লেগেছে তার এতটা কৌণিক সরণ ঘটাতে, তাহলে প্রতি একক সময়ে তার কৌণিক সরণ কত? প্রতি একক সময়ে 4 নম্বর, প্রতি একক সময়ে কণাটির কৌণিক সরণ কত? কৌণিক সরণ কত? খুব সহজে তুমি বুঝতে পারছো। থিটা 2 পাই, সময় লেগেছে টি, তাহলে 1 সেকেন্ডে, টি সেকেন্ডে কৌণিক সরণ 2 পাই, 1 সেকেন্ডে কৌণিক সরণ হবে 2 পাই বাই টি। প্রতি সেকেন্ডে যে কৌণিক সরণ তাকে আমরা বলি কৌণিক বেগ। এইটাই হলো পার্টিকেলটির, কণাটির কৌণিক বেগ। তাহলে আমরা আস্তে 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 প্রজেক্ট মেথডের মতো আমরা ঢুঁড়তে ঢুঁড়তে, আমরা খুঁজতে খুঁজতে আর একটা রাশি পেয়ে গেলাম। সেই রাশিটার নাম হলো কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে বুঝতে পারলে যে অ্যাঙ্গুলার কৌণিক সরণ ছিল, কৌণিক সরণ থেকে আর একটা রাশি আমরা পেলাম, যেটাকে কৌণিক সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি সেটাকে আমরা বলবো কৌণিক বেগ। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য আমরা কৌণিক বেগের যে রাশিমালা পাবো সেটা কি? দেখো, t=0 সময়ে, t=0 সময়ে এখানে ছিল, t=t সময়ে এখানে এলো, কৌণিক সরণ হলো থিটা। তাহলে t সময়ে কৌণিক সরণ সমান থিটা, 1 সেকেন্ডে কৌণিক সরণ সমান θ/2t। এবং এটা সবসময় একই রকমভাবে হচ্ছে, কারণ এটা সমবৃত্তীয় গতি। এই কারণে আমি বলবো এই বেগটাকে বলবো সমকৌণিক বেগ, এর কোনো চেঞ্জ নেই। সমকৌণিক বেগ ওমেগা সমান হবে θ/t। তাহলে আমরা প্রথমে যেটা পেলাম যে s=r × θ, একটা রিলেশন পেলাম, আর একটা পেলাম ওমেগা θ/t। এই যে s/t করলে আমরা কি পাবো? ধরো আমার এই পথটা s, এই দূরত্বটা কত সময় লেগেছে? এরকম করে যেতে 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 একটু একটু করে যেতে 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 এখানে পৌঁছেছে। তাহলে তার প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে কি বলবো? রৈখিক বেগ। তাহলে আমরা এখানে রৈখিক বেগের কথা যদি জানতে চাই, রৈখিক বেগ যদি বলি, সেটাকে আমরা যদি ভি দিয়ে লিখি, সেটা আমরা কি পাবো? s/t। কেমন? s/t পাবো, হ্যাঁ কি না? এখানে রৈখিক বেগ যদি আমাকে জানতে চাই, পার্টিকেলটা তো আস্তে 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 যাচ্ছে, ঘুরছে, তাহলে এই পথ দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, যদি সেটা সমদ্রুতিতে চলে, তখন তার রৈখিক বেগের ফর্মুলা কি হয়? v = s/t। কৌণিক বেগের ফর্মুলা কি হয়? ওমেগা সমান θ/t। এর একক কি হয়? রেডিয়ান/সেকেন্ড, ডিগ্রি/সেকেন্ড। রেডিয়ান/সেকেন্ডটাই হচ্ছে SI একক, সবসময় এইটা ব্যবহার করা হয়। এবারে এখানে এর সঙ্গে আমি এর সম্পর্ক বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এসকে টি দিয়ে ভাগ করতে হবে। s = আমরা r × θ পেয়েছি, r × θ পেয়েছি। এবার এসকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে পাবো r θ/t। কেন স্যার আরকে ভাগ করলেন না থিটাকে দিয়ে? থিটাকে টি দিয়ে ভাগ করলেন কেন? না দেখো, আর এর মানটা ফিক্সড। এই বৃত্তে যতক্ষণ সে ঘুরবে ততক্ষণ তার আর এর মানটা সব জায়গায় ফিক্সড, কোথাও তার আর এর মান আলাদা নয়, আরটা সবসময় ফিক্সড আছে। থিটার মান পরিবর্তন হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে থিটার মানের যে পরিবর্তন হয় সেটা θ/t, আর 1 সেকেন্ডে থিটার মানের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি কৌণিক বেগ। এটাকে আমরা তাহলে লিখব r × ওমেগা। তাহলে এইটা হলো রৈখিক বেগ v। তাহলে আবার একটা সূত্র আমরা পেলাম, v = r × ওমেগা, অর্থাৎ রৈখিক বেগ সমান ব্যাসার্ধ গুণিতক কৌণিক বেগ। রৈখিক দূরত্ব সমান কত ছিল? ব্যাসার্ধ গুণিতক কৌণিক সরণ। আর এখানে রৈখিক দ্রুতি বা রৈখিক বেগ না বলে দ্রুতি বলাই ভালো, রৈখিক দ্রুতি সমান হবে ব্যাসার্ধ গুণিতক কৌণিক বেগ। এই একটা সম্পর্ক আমরা পেলাম। এরপরে আমি এই সম্পর্কটাকে বেশ আরও একটু বেশ মজার করতে চাই। সেটা কি না, দেখো আমি এসটা
বিভিন্ন সময় এই যে এসটা সমান দূরত্ব যাচ্ছিল, আমি ধরছিলাম এত সময়, এরপরে আর ধরবো না। এবার আমি বলবো যে না, এখানে সমবৃত্তীয় গতি আর বলবো না, সমবৃত্তীয় গতি নয়, শুধু বৃত্তীয় গতি বলবো, শুধু বৃত্তীয় গতি। শুধু বৃত্তীয় গতির কথা যদি বলি তখন আমাকে কি বলতে হবে যে এই দূরত্বটা সমান সময়ে অবকাশে হতে পারে আবার নাও হতে পারে। সমান সময় অবকাশে সমান দূরত্ব অতিক্রম যদি করে তখন আমি সেটাকে সমবৃত্তীয় গতি বলবো। এটা স্পেশাল টাইপ অফ বৃত্তীয় গতি, রেখে দিলাম ওকে। এবার আমি বলবো না, যখন খুশি সে যখন খুশি যেমন চেঞ্জ হয়, যেমন এইরকম একটা বৃত্ত, থিটাটা এখন 1 সেকেন্ডে এখানে আসছিল, পরের সেকেন্ডে যেখানে এখানে গেছে আরও বেশি হয়ে গেছে, পরের সেকেন্ডে থেকে আবার কম, আবার এরকম চেঞ্জ হচ্ছে, কোনো ঠিক নেই। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস যে থিটা, অর্থাৎ কৌণিক সরণ যেভাবে নির্দিষ্ট হারে বাড়ছিল সেটা আর এখানে হচ্ছে না, তখন আমরা এটাকে সমবৃত্তীয় গতি বলতে পারবো না। তবে এর যে নির্দিষ্ট সময়ে যে টি, অর্থাৎ থিটাটা টি এর ফাংশান হিসাবে লিখব এবং সেটা নির্দিষ্ট নিয়মে চেঞ্জ হচ্ছে না। এখানে আমরা দেখেছিলাম যে সমদ্রুতির কথা আলোচনা করেছিলাম, তারপরে আমরা সমত্বরণের কথা আলোচনা করেছিলাম, তারপরে আমরা অসমত্বরণের কথা আলোচনা করেছিলাম। আমরা যখন থিটাটাকে আমরা টি এর ফাংশান হিসাবে, সময়ের অপেক্ষক হিসাবে লিখব, তাহলে সময়ের সাপেক্ষে থিটায়ের পরিবর্তনের হারকে আমরা কিভাবে প্রকাশ করব? আমাদের কিন্তু একেবারে সুন্দরভাবে অবকলন প্র্যাকটিস করা আছে, সমাকলন প্র্যাকটিস করা আছে। এখন আর আমি থিটা বাই টি লিখব না, আমরা ক্ষুদ্র সময়ে থিটার পরিবর্তনের হার দেখব। তাহলে আমরা ওমেগাটাকে এই রকম করেছিলাম কখন? যখন হচ্ছে সমকৌণিক বেগে বস্তুটা ছুটছিল। এখন সেটার কোনো ফিক্স নেই, সমকৌণিক নয়, তার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন সময়ে থিটার মান ভ্যারি করছে। সেক্ষেত্রে আমি কি লিখব না, সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলি বা বলে কৌণিক বেগ। কৌণিক বেগ। তাহলে ইন জেনারেল এটা আমি লিখব কখন? যখন সমকৌণিক বেগে রয়েছে। আর ইন জেনারেল যেটা লিখব সেটা হলো এইটা, কৌণিক বেগের ডেফিনেশন হলো সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। তাহলে ওমেগা সমান আমি লিখব ডি থিটা বাই ডিটি, ডিডিটি অফ থিটা। এই ডিডিটিটা হলো অপারেটর, এটা থিটার উপর অপারেট করলে আমরা ওমেগা পাই। সময়ের সাপেক্ষে থিটায়ের পরিবর্তনের হারকে আমরা বলবো কৌণিক বেগ। এবারে এইভাবে আমরা থিটা সমান আমরা লিখেছিলাম কি আর, সরি থিটা নয়, আমরা এখানে লিখব কি না, আর এস সমান আমরা লিখেছিলাম কি আর ইন্টু থিটা। এবার এখানে যদি ডিফারেন্সিয়েট করা যায়, ডিএস বাই ডিটি সমান হবে কি, আরটা কনস্ট্যান্ট, আমরা জানি কনস্ট্যান্টটা অবকলনের বাইরে থেকে যায়, ডি থিটা বাই ডিটি। অর্থাৎ আমরা যে এই সম্পর্কটা পেয়েছিলাম এখানে ডিফারেন্সিয়েশনের সাহায্যে এই সম্পর্কটা পেলাম, কারণ এটা আমরা জ্যামিতি থেকে পাই, বৃত্তচাপ সমান ব্যাসার্ধ গুণিত কোণ, রেডিয়ান এককে কোণ। সেটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি ডিএস বাই ডি থিটা হবে, আর এই দিকটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা কনস্ট্যান্ট পার্ট সেটা ডিফারেন্সিয়েশনের বাইরে থাকবে, আর এটা ডি থিটা বাই ডিটি হবে। এই ডি থিটা বাই ডিটিটা হলো ওমেগা, আর ডিএস বাই ডি থিটা হলো, ডিটি হলো ভি সমান আর ইন্টু ওমেগা। আবারও আমরা এক্স্যাক্টলি সেম রিলেশন পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতেই পারছি থিটার মান ভেরিয়েবল হোক বা থিটার মান অ্যাব্রাপ্টলি ভ্যারিং হোক অথবা নির্দিষ্ট হারে বাড়ুক, যাই হোক না কেন, আমরা দেখতেই পাচ্ছি যে সব ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করা যাবে। অর্থাৎ ভি সমান আর ইন্টু ওমেগা এবং এস সমান আর ইন্টু থিটা, এইগুলো প্রয়োগ করা যাবে। এবারে আমরা মূল কথায় আসবো। এতক্ষণ তো আমাদের রিপিটেশান হলো, যেগুলো বলেছিলাম আগে সেইগুলোই আমরা আবার ক্ষুদ্র সময়ের জন্য কি পরিবর্তন হচ্ছে সেটা দেখলাম। অর্থাৎ এক্ষেত্রে তাৎক্ষণিক যে কৌণিক বেগ বা তাৎক্ষণিক যে রৈখিক বেগ, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। আর সেক্ষেত্রে কী ছিল, সমদ্রুতিতে চলছিল, সেখানে তাৎক্ষণিক বেগ যা, গড় বেগ তা, সব সময়ের জন্য সেই বেগ বলতে এখানে দ্রুতির কথা বলবো, বেগ বলাটা আমার ভুল হয়েছে, যে দ্রুতি সবসময় তাৎক্ষণিক দ্রুতি যা
গড় দ্রুতিটা সবসময়ের জন্য ওই দ্রুতির মানটা ফিক্স ছিল। এখানে দ্রুতির মানটা চেঞ্জ হতে পারে, কারণ থিটার মানটা সময়ের অপেক্ষক, যে কোনো সময়ে তার পরিবর্তন ঘটতে পারে যেভাবে খুশি। নেক্সট যেটা আলোচনা করব সেটা হলো কি না, এটা হলো কৌণিক বেগ। এবারে এর যদি চেঞ্জ হয়, অর্থাৎ কৌণিক বেগেরও পরিবর্তন ঘটতে পারে, কারণ কৌণিক বেগ আমরা এখানে সমবৃত্তীয় গতিতে সমকৌণিক বেগ ধরেছিলাম, সেক্ষেত্রে তার কোনো চেঞ্জ হয়নি বলে আমরা এখানে গিয়ে থেমে গেছিলাম। এবারে আমরা কি করব না, হচ্ছে সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কি বলে সেটা দেখে নেব। সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলে কৌণিক ত্বরণ। তাহলে একে একে সব কিছুই এসে গেল, রৈখিক দূরত্ব, রৈখিক বেগ, রৈখিক ত্বরণের মতো কৌণিক সরণ, কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ এসে হাজির হলো। এইটাকে আমি ডিফাইন করব আমাদের অবকলনের কনসেপ্ট থেকে। কৌণিক ত্বরণকে আমরা যে আলফা দিয়ে লিখি, আলফা সমান হবে ডিডিটি অফ ওমেগা, অর্থাৎ ডি ওমেগা বাই ডিটি। এইটা হলো কৌণিক ত্বরণ। এবারে দেখো আমরা ভি সমান আর ইন্টু ওমেগা পেয়েছি, আরটা এখানে কনস্ট্যান্ট। এবারে এই দুই দিকে যদি আমি সময়ের সাপেক্ষে অবকলন করে করি, তাহলে আমি কি পাবো, ডি ভি বাই ডিটি সমান হবে, আরটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ডি ওমেগা বাই ডিটি। এই ডি ওমেগা বাই ডিটিটা কি না, ডেফিনেশান থেকে আমরা এটা জানতে পারলাম যেটা হলো কৌণিক ত্বরণ। সেই কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে যদি লিখি আর এটাকে যদি এ দিয়ে লিখি, রৈখিক ত্বরণ সমান আর ইন্টু আলফা। আবারও আমরা একটা বিষয় পেলাম, যেটা ব্যাসার্ধের সঙ্গে আমরা কৌণিক বিষয়টা গুণ করলে রৈখিক বিষয় পেয়ে যাচ্ছি। দেখো, ব্যাসার্ধের সঙ্গে কৌণিক বেগ গুণ করলে রৈখিক বেগ পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধের সঙ্গে কৌণিক ত্বরণ বেগ গুণ করলে আমরা রৈখিক ত্বরণ পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধের সঙ্গে কৌণিক সরণ গুণ করলে আমরা রৈখিক দূরত্ব পেয়ে যাচ্ছি। এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে সম্পর্ক দেখো একেবারে ইজি। এবারে এই কৌণিক ত্বরণ যেটা পেলাম সেটা হচ্ছে ওমেগার পরিবর্তনের হার। ওমেগার যে একক সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাকে আরও একটা সেকেন্ড দিয়ে ভাগ করলে তবেই আমরা আলফার ইউনিট পাবো, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে কৌণিক ত্বরণের একক, কৌণিক ত্বরণের একক। তাহলে আজকে আমরা কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, কৌণিক যে সরণ, এইগুলো সমস্ত কিছু জানলাম এবং রৈখিকের সঙ্গে এর সম্পর্ক ও জেনে ফেলতে পারলাম। এখন আমাদের এই বিষয়গুলোকে আরেকটু ভালো করে বুঝে নেওয়ার জন্য আমাদেরকে কিছু নিউমেরিক্যাল দিয়ে এগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে। ফার্স্ট আমরা করব কি না, আমরা বলবো যে একটি বস্তুকণা 2 সেকেন্ডে একটি বৃত্তপথে এক পাক সমদ্রুতিতে আবর্তন করে। তাহলে এখানে পর্যায়কাল কত হবে আর কৌণিক বেগ কত হবে, এরকম একটা প্রশ্ন তোমাকে দিয়েছে। তুমি এখানে কি পাবে, কৌণিক বেগ কি পাবে, আর যদি বলে ব্যাসার্ধ সমান 10 সেন্টিমিটার হলে রৈখিক দ্রুতি কত, আরও একটা যোগ করে দিলাম, দ্রুতি কত হবে। দেখো একটা বস্তু কণা বৃত্তপথে ঘুরছে, এখান থেকে সে স্টার্ট করে আবার এখানে ফিরে এলো, এইটা হলো তার পর্যায়কাল। তাহলে এখানে টি ইকুয়ালস টু হবে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে তার কৌণিক সরণ কত হয়েছে না, এইখান থেকে ঘুরে এসে এইখানে আসছে, মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু হলো 2 পাই রেডিয়ান। আর আমরা জানি কি না, এটা হলো একটা সুষম
অর্থাৎ সমবৃত্তীয় গতির কথা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ সমান সময় অবকাশে সমান কৌণিক সরণ হচ্ছে, সেক্ষেত্রে পাতি ওমেগা সমান হবে θ/t। কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়। এখানে থিটার মানটা হলো 2π আর টি হলো ক্যাপিটাল T 2, অর্থাৎ পাই রেডিয়ান পার সেকেন্ড। এরপরে আমাকে জানতে চেয়েছে এখানে পর্যায়কালটা, বুঝতে পারছো এক পাক ঘুরতে যে সময় লাগে সেটাই পর্যায়কাল। ফার্স্ট বলে দিয়েছি টি ইকুয়ালস টু হচ্ছে 2 সেকেন্ড। ফার্স্ট অ্যান্সার এটা, সেকেন্ড অ্যান্সার এটা। এবার আমরা থার্ড অ্যান্সারে আসবো। থার্ড অ্যান্সার জানার জন্য আমরা কিন্তু যে ফর্মুলা আমরা এখনই ডিরাইভ করলাম সেই ফর্মুলাটা ইউজ করব। কি করব না, রৈখিক বেগ সমান ব্যাসার্ধ গুণিত কৌণিক বেগ। রৈখিক বেগ সমান ব্যাসার্ধ গুণিত কৌণিক বেগ। ব্যাসার্ধ হলো 10 আর কৌণিক বেগ হলো পাই। এখানে এটা সেন্টিমিটার আর রেডিয়ান এখানে চলে যাবে, সেন্টিমিটার পার সেকেন্ড। রেডিয়ান আর লেখা হবে না, 10 পাই সেন্টিমিটার। পাই হলো 3.14, তাহলে হবে এটা 31.4 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো গিয়ে অ্যান্সার। এইভাবেই ছোট ছোট করে তোমাদেরকে শিখতে হবে। এবার নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে তোমাকে বললো যে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এবারে ওই মিনিটের কাঁটাটির কৌণিক বেগ এবং কাঁটার প্রান্তভাগে ইংরেজিতে বলে আর্ম, মিনিট আর্ম, প্রান্তভাগে রৈখিক দ্রুতি কত? এরকম করে তোমাকে দিল, তাহলে তুমি কি করবে যে ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা, এখান থেকে শুরু করে মিনিটের কাঁটা কি করে এরকম করে ঘুরে 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 আবার আসে। মিনিটের কাঁটাটা যদি এক পাক ঘোরে তখন কি হয়, মিনিটের কাঁটা এক পাক ঘোরা মানে 1 ঘন্টা হয়। তাহলে এখানে টাইম পিরিয়ড, পর্যায়কাল তুমি পেয়ে যাবে মিনিটের কাঁটার ক্ষেত্রে। তুমি মিনিটের কাঁটাটা 60 ঘর আছে, 12 থেকে শুরু করে আবার 12 আছে, প্রত্যেকটায় 5 করে আসছে, তাহলে 1 2 3 4 5 করে 5 5 করে 12 5 60 মিনিট। অর্থাৎ এখানে মিনিটের কাঁটা 60 মিনিট ঘুরলে সে আবার প্রথমে জায়গায় ফিরে আসে, অর্থাৎ তার পর্যায়কালটা হলো 60 মিনিট। সেক্ষেত্রে তার থিটা হবে 2π রেডিয়ান। তাহলে এখানে মিনিটের কাঁটার কৌণিক বেগ কী হবে, θ/t। থিটা এখানে কত, 2π। এখানে একেবারে 2π/t লিখে দিতে পারো, ওমেগা ইকুয়ালস টু 2π/t। এই সূত্রটা মনে রাখবে, মুখস্থ রেখে দেবে, কারণ এখানে ক্যাপিটাল টি যখন হবে এটা 2π হবে, এটা স্বাভাবিক। বাই 60, অর্থাৎ এখানে 60 মিনিট মানে এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। এখন মিনিটের কাঁটা বলছি, মিনিটের কাঁটা মানে সেটা হচ্ছে 60 মিনিটে এক পাক ঘুরে, মানে 60 × 60 3600 সেকেন্ড। তাহলে এখানে আমি 3600 লিখব, তাহলে হবে π/1800 রেডিয়ান পার সেকেন্ড। এইটা হবে মিনিটের কাঁটার কৌণিক বেগ। ফার্স্ট অ্যান্সার আমি পেয়ে গেলাম। সেকেন্ড হচ্ছে প্রান্তভাগের রৈখিক বেগ। মিনিটের কাঁটাটা এরকম করে ঘুরে ঘুরে যাচ্ছে, তাহলে প্রান্ত এই যে পার্টিকেলটা আছে এখানে যাচ্ছে এরকম করে যাচ্ছে, এর একটা রৈখিক বেগ রয়েছে। এরকম করে যখন ঘুরছে রৈখিক বেগ রয়েছে। সেই রৈখিক বেগের সূত্র আমরা জানি, V সমান R × ওমেগা। আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, 5 × π/1800 রেডিয়ান ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। তাহলে এখানে 5 36 180, তাহলে π/360 সেন্টিমিটার পার সেকেন্ড হবে মিনিটের কাঁটাটির প্রান্তভাগের যে গতিবেগ। দেখো মিনিটের কাঁটাটি যে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, কম বেগের মান অত্যন্ত কম বলে তুমি এর গতিটা এমনি খালি চোখে বুঝতে পারছো না। ঠিক আছে, এইভাবে তুমি এই প্রবলেমগুলোকে করে ফেলবে। এখন তো আমি সমতে আছি,
এবারে আমি ত্বরণযুক্ত ক্ষেত্রে চলে আসবো। 3 নম্বর কোশ্চেনে আমি যাব। 3 নম্বর কোশ্চেনে আমি বলবো যে একটি বৃত্তীয় গতিতে থাকা একটি কণার বৃত্তীয় গতিতে থাকা একটি কণার t সময়ে কৌণিক সরণ থিটা ইকুয়ালস টু 2t² - 3t + 5 রেডিয়ান, এটা দিয়ে দিয়েছে। এবারে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ সমান ধরো 10 মিটার দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলবে যে t = 2 সেকেন্ড সময়ে কণাটির কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, রৈখিক বেগ, রৈখিক দ্রুতি বলতে হবে এখানে, রৈখিক দ্রুতি ও রৈখিক ত্বরণ কত, এটা তোমাকে বের করতে দিল। তুমি কি করবে না, তোমার অবকলন জানা আছে, তুমি প্রথমে করবে কি ওমেগা ইকুয়ালস টু dθ/dt অফ থিটা। ddt অফ থিটার মানটা তুমি বসাবে 2t² - 3t + 5। এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, 4t হয়ে যাবে। t² এর হয় 2t, 2tর সঙ্গে 2 গুণ করলে 4t হয়ে যাবে। আর এখানে t এর হয় 1 - 3 রেডিয়ান পার সেকেন্ড। এবার এখানে 2 সেকেন্ড বসিয়ে দেবে। ওমেগা t = 2, এখানে ওমেগা t = 2, 4 × 2 - 3, 4 × 2 = 8 - 3 কত হবে, 5 রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো ওমেগা। তাহলে ফার্স্ট অ্যান্সার কী হলো না, কৌণিক বেগ t = 2 সেকেন্ড সময়ে ওমেগা সমান হবে 5 রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট তুমি বের করবে কি না, ওমেগা তোমার এক্সপ্রেশন জানা আছে, ওমেগাকে আবার ডিফারেন্সিয়েট করলে তুমি আলফা পাবে, অর্থাৎ আলফা = dω/dt সমান পাবে, এটাকে 4 করে দেবে। এটা হচ্ছে টি এরটা 1 আসবে, 4 × 1, আর 3 এরটা 0 আসবে, তাহলে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখানে কিন্তু আর সময়ের উপর নির্ভর করছে না, কারণ এখানে আমরা বুঝতেই পারছি এখানে সমকৌণিক ত্বরণে যাচ্ছে, অর্থাৎ ত্বরণটা চেঞ্জ হচ্ছে না। ওমেগা চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু ত্বরণটা চেঞ্জ হচ্ছে না। যেমন করে সমত্বরণে গতিশীল বস্তুর কথা আমরা পড়েছি, এখানে হচ্ছে সমকৌণিক ত্বরণে যাচ্ছে, অর্থাৎ t = 2 সেকেন্ড সময়ে বা যে কোনো সময়ে, এখানে এটা বের করতে দিয়েছে, আমি এটাই লিখব, আলফা সমান হবে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো সমকৌণিক ত্বরণ, ওটা সব সময়ের জন্য এটা ফিক্স থাকে, এই জন্য এটা হলো সমকৌণিক ত্বরণ। এবারে আমরা রৈখিক দ্রুতি বের করতে চাই। রৈখিক দ্রুতি বের করতে গেলে আমাদের ফর্মুলা সব সময়ের জন্য প্রযোজ্য, সেটা যেভাবে টাইমের ফাংশন হোক বা না হোক, যেমনই হোক না কেন, সেক্ষেত্রে আমরা জানি সব সময়ের জন্য ভি সমান হবে r × ওমেগা, এখানে আর কত পাচ্ছি, আর এখানে দেওয়া আছে 10 মিটার, তাহলে 10 × ওমেগা কত পাচ্ছি, 5 সমান হবে 50 মিটার পার সেকেন্ড। আর রৈখিক ত্বরণ কি পাবো, রৈখিক ত্বরণ পাবো হচ্ছে a সমান r × কৌণিক ত্বরণ, সেক্ষেত্রে r এর মান 10 আর ওমেগার মান 4 সমান হবে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা 4টে অ্যান্সার পেলাম, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, রৈখিক দ্রুতি আর রৈখিক ত্বরণ। এইভাবে আমরা করে ফেলতে পারব। এরপরে সমকৌণিক ত্বরণ নিয়ে আমরা আলোচনায় যাব। সমকৌণিক ত্বরণ, তার আগে আমি একটা ব্রেক নেব, আমি ছোট্ট একটা ড্রিঙ্ক করে তোমাদের সঙ্গে আবার ফিরব। ফিরে এলাম যে সমকৌণিক ত্বরণ, অর্থাৎ আমরা একটা বৃত্তীয় গতি রয়েছে, সেটা সমবৃত্তীয় গতি নয়,
নন ইউনিফর্ম সার্কুলার মোশন আমরা বলতে পারি, অসমবৃত্তীয় গতি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলবো কি না, একটা বৃত্তীয় গতিতে থাকা একটা বস্তুকণা সমকৌণিক ত্বরণে যাচ্ছে, সমকৌণিক ত্বরণে যাচ্ছে। সমকৌণিক ত্বরণকে আমরা এখানে আলফা ধরে নেব। কৌণিক ত্বরণ সমান আলফা হলে কৌণিক ত্বরণ সমান আলফা হলে সমকৌণিক ত্বরণে আমরা কি বলবো, সমকৌণিক ত্বরণে আলফা সমান হবে কনস্ট্যান্ট। আলফার মান আমরা ফিক্স, যেমন সমত্বরণের কথা বলেছিলাম। এবারে আমরা কি করব না, যে কোনো একটা সময়ে আমরা t=0 থেকে t=t সময়ে আমরা ধরলাম যে এই বৃত্তীয় গতিতে থাকা কণাটা এইরকম অবস্থান বদলেছে, যার ফলে তার কৌণিক বেগ হয়েছে থিটা। আর ওই মুহূর্তে ওমেগা, অর্থাৎ এইভাবে যে সে ঘুরছে, ওমেগার মান ওমেগা, অর্থাৎ কৌণিক বেগের মান ওমেগা। থিটার মান থিটা, থিটা =θt আর ওমেগা =ωt। এবার আমরা আলফা কৌণিক ত্বরণকে যদি আমি কনস্ট্যান্ট বলি, এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলি, তাহলে এই ওমেগা এবং থিটার রাশিমালা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যখন রৈখিক গতির কথা বলছিলাম, একমাত্রিক গতির কথা বলছিলাম, একমাত্রিক গতিতে এ সমান কনস্ট্যান্ট হলে আমরা কি কি লিখতে পারতাম? এ সমান কনস্ট্যান্ট হলে বলো, এ সমান কনস্ট্যান্ট হলে ভি সমান ইউ প্লাস এটি লিখতে পারতাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখতে পারতাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as লিখতে পারতাম। আর ভি সমান কনস্ট্যান্ট হলে একটাই সম্পর্ক পেতাম যে এস সমান ভি ইন্টু টি। সেরকমভাবে আমরা কৌণিক যে বেগ, অর্থাৎ একটা বস্তু এখানে আবর্ত গতিতে রয়েছে, সেক্ষেত্রে তার যে রাশিমালাগুলো, তার যে এখানে জানার বিষয়, যে বিষয়গুলো তার অবস্থান জানতে গেলে আমাদের জানতে হয়, সেটা হলো কৌণিক সরণ, কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ। এদের মধ্যে রিলেশান আমাদেরকে বের করতে হবে, তাহলেই আমরা কৌণিক গতির সমীকরণ বের করতে পারব। তাহলে সমকৌণিক ত্বরণে থাকলে কৌণিক গতির সমীকরণ আমরা নির্ণয় করার চেষ্টা করব। ইকুয়েশান অফ মোশন, এখানে ইকুয়েশান অফ মোশন ফর ওয়ান ডাইমেনশনাল মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য এইগুলো পেয়েছি। আর এখানে আমরা 2 ডাইমেনশনাল এবং এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন। ইকুয়েশান অফ অ্যাঙ্গুলার মোশন, ইকুয়েশান অফ অ্যাঙ্গুলার মোশন আমরা পাবো। হ্যাঁ, সেইগুলো এক্সপ্রেশান এদের সঙ্গে মিল আছে কিনা দেখব। ফার্স্ট আমরা হচ্ছে ওমেগা সমান কনস্ট্যান্ট, যেটা হচ্ছে সমকৌণিক ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা সমান কনস্ট্যান্ট হলে আমরা কি পেয়েছি, থিটা বাই টি সমান আমরা ওমেগা পেয়েছি, সেখান থেকে থিটা = ω × টি পেয়েছি। ফার্স্ট এইটুকু পেয়েছি। দেখো, এর সঙ্গে এর রিলেশান আছে, কিন্তু আলফা সমান কনস্ট্যান্ট হলে দেখব এই রিলেশানগুলো এই রকম কিছু আসে কি না। আমরা এইসব আগের যে নিয়ম, বীজগাণিতিক নিয়ম, সেটা আর করবো না, কারণ আমরা কষ্ট করে অবকলন শিখেছি, সমাকলন শিখেছি, আমরা অবশ্যই সেগুলোকে কাজে লাগাবো। সমাকলনের সাহায্যে আমরা এই গতির সমীকরণগুলো এখন প্রুভ করতে যাব। ধরে নেব আমরা ফার্স্ট t=0-তে ω ω0 ছিল আর থিটা = 0 ছিল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন বস্তুটার গতি স্টার্ট হয়, অর্থাৎ যখন থেকে আমি স্টপওয়াচটা চালু করেছি, আমি অবজার্ভ করছি, অবজারভার আমি স্টপওয়াচ নিয়ে দাঁড়িয়ে আছি, একটা বস্তু চলতে শুরু করেছে বা তার আগে চলছিল, আমার দেখার দরকার নেই, আমরা ওই সময় থেকে আমি তার গতি অবজার্ভ করছি। তাহলে t=0, আমি যখন থেকে দেখছি সেটা আমার ক্ষেত্রে হবে কি t=0। সেই সময় আমি দেখলাম ও গতিশীল ছিল। কত বেগে গতিশীল ছিল না, ω0 কৌণিক বেগে গতিশীল ছিল। আর সে কোথায় ছিল না, এই অবস্থান ছিল, এই অবস্থানে ধরো অবজারভার দাঁড়িয়ে আছে, তাহলে এ দেখছে থিটাটা 0।
এইগুলো আমি ফার্স্ট কনসিডার করে নিলাম, সেগুলো তুমি লিখবে, লিখে তুমি প্র্যাকটিস করবে। এবারে কি হয়েছে না এর বাড়ছে, হ্যাঁ করে যাচ্ছে, অর্থাৎ একটা ফ্যান, সিলিং ফ্যান ঝুলে আছে, তুমি সুইচটা অন করলে কী করে, শুরু থেকে এরকম করে ঘুরতে 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 স্পিড বাড়ে, একটা সময় আবার স্পিডটা স্থির হয়ে যায়। যখন স্পিডটা স্থির হয়ে যায় তখন এই কেস, ধরো এখন ফ্যানটা চলছে, আমার রুমে ফ্যান চলছে, সে অনেকক্ষণ ধরে চলছে, কারেন্ট সেম আছে, কারেন্ট বাড়েনি, ভোল্টেজ সেম আছে, তখন সে কী হবে, ওমেগা ইকুয়ালস টু সি, সমকৌণিক বেগে সে ঘুরছে। এবার যখন সুইচটা আমি অন করেছিলাম তখন তার কৌণিক বেগ বাড়তে যাচ্ছিল, তখন সেটা সমকৌণিক ত্বরণে থাকতে পারে। আবার যখন আমি সুইচটা অফ করে দেব তখন সে সমকৌণিক বন্ধনে আস্তে 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 যেতে 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 সে থেমে যাবে। তখন আমি বলবো এই ত্বরণটা, কৌণিক ত্বরণটা হলো গিয়ে কনস্ট্যান্ট কিন্তু ঋণাত্মক। এই বিষয়গুলো আর বেশি আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই, তোমরা বুঝতেই পারছো, আমি বুঝে নিয়েছি। এবারে আমি লিখব আলফা সমান ডি ওমেগা বাই ডিটি। কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমি আলফা বলি। এখান থেকে আমি কি পাবো, উভয় পক্ষে যদি আমি ডিটি গুণ করি, আলফা ইন্টু ডিটি সমান আমি পাবো ডি ওমেগা। ঠিক, তাহলে আমি এখানে প্রথম থেকে যদি লিখি ডি ওমেগা সমান আলফা ইন্টু ডিটি, যেখানে আলফা হলো একটা কনস্ট্যান্ট, অর্থাৎ সময়ের সঙ্গে তার কোনো পরিবর্তন হয় না, তখন সেটাকে আমি ইন্টিগ্রেট করলে কী হবে, ইন্টিগ্রেশান ডি ওমেগা সমান ইন্টিগ্রেশান আলফা ইন্টু ডিটি। এই আলফাটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি পাবো না, কনস্ট্যান্টটাকে বাইরে আনতে পারবো, ইন্টিগ্রেশান ডি ওমেগা সমান আলফা ইন্টু ডিটি। এবারে এর ইন্টিগ্রেশনের নিয়ম তুমি জানো, এখানে কিচ্ছু নেই, 1 ইন্টু ডি ওমেগা আছে, টি এর ডিফারেন্সিয়েশান 1 হয়, 1 এর ইন্টিগ্রেশান তাহলে কী হবে টি, এক্স এর ডিফারেন্সিয়েশান 1 হয়, তাহলে 1 এর ইন্টিগ্রেশান কী হবে এক্স, ওমেগার ডিফারেন্সিয়েশান 1 হয়, তাহলে 1 এর ইন্টিগ্রেশান কী হবে ওমেগা, তাহলে এখানে ভেরিয়েবলটা হলো ওমেগা, তাহলে এর ইন্টিগ্রেশান হবে ওমেগা। এর ইন্টিগ্রেশান কী হবে, এখানে 1 ইন্টু ডিটি আছে, এখানে ভেরিয়েবলটা হলো টি, তাহলে হবে আলফা ইন্টু টি। এর সঙ্গে একটা ইন্টিগ্রেশান কনস্ট্যান্ট আমরা যোগ করে রাখবো, যেটাকে আমরা সি দিয়ে লিখি, হ্যাঁ, ইন্টিগ্রেশান কনস্ট্যান্ট। এবারে আমি কন্ডিশানে যাব, অ্যাট টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0 বসালে ওমেগা ইকুয়ালস টু কত বসাতে হবে, ওমেগা 0 বসাতে হবে। অতএব এখানে বলতে হবে যে টি ইকুয়ালস টু 0-তে, টি ইকুয়ালস টু 0-তে ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0 হয়। অতএব ওমেগা 0 সমান আলফা ইন্টু 0 প্লাস সি, সেখান থেকে আমি কি পেলাম, এটা 0 বসিয়ে দিলে সি ইকুয়ালস টু ওমেগা 0। তাহলে এই ইকুয়েশানটা আমি পাবো কি, ওমেগা ইকুয়ালস টু, সিটা আগে লিখবো, সি এর ভ্যালু ওমেগা 0 প্লাস আলফা টি। এক্স্যাক্টলি আমরা সেম ইকুয়েশান এখানে পেয়েছিলাম, বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এ হলো সমতরণে গতিশীল কোনো বস্তুর ত্বরণ, অর্থাৎ এর মান কনস্ট্যান্ট ছিল। সেখানে আমরা রৈখিক বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ, এটা প্রাথমিক বেগ, এটা হলো ত্বরণ, আর এটা সময়। এখানে এটা হচ্ছে অন্তিম কৌণিক বেগ, আর এটা প্রাথমিক কৌণিক বেগ, আর এটা হলো কৌণিক ত্বরণ আর সময়। এক্স্যাক্টলি সেম ইকুয়েশান পেলাম, ইয়েস অর নো? ইয়েস, আমরা সেম ইকুয়েশান পেলাম। এবারে আমি জানি কি, আমরা জানি যে ডি থিটা বাই ডিটি, ওমেগা এর মানটা কী করে পাই না, ডি থিটা বাই ডিটি। তাহলে ওমেগার জায়গায় আমি এখানে বসাবো ডি থিটা বাই ডিটি সমান হবে ওমেগা 0 প্লাস আলফা ইন্টু টি। এবার একে যদি আমি ডিটি দিয়ে গুণ করি, ডি থিটা ইকুয়ালস টু কী পাবো, ওমেগা 0 ইন্টু ডিটি প্লাস আলফা টি ইন্টু ডিটি। এবার এটাকে যদি ইন্টিগ্রেশান করি তাহলে এর ইন্টিগ্রেশান কী হবে, ইন্টিগ্রেশান ডি থিটা হবে, আর এখানে এর ইন্টিগ্রেশান কী হবে, ওমেগা 0 ইন্টু ডিটি প্লাস এখানে আলফাটা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে টি ইন্টু ডিটি। এবারে তোমরা বলে ফেলো, এখানে ওমেগা 0 কনস্ট্যান্ট, এটাও বাইরে বেরিয়ে রাখবে। এখানে 1 আছে, 1 ইন্টু ডিটি, 1 এর এখানে ডি 1 ইন্টু ডি থিটা, 1 ইন্টু ডি থিটার ইন্টিগ্রেশান থিটা হবে, আর 1 ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশান কী হবে, টি হবে, তাহলে ওমেগা 0 ইন্টু টি পাবো। আর টি ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশান হয় টি স্কোয়ার বাই 2, তাহলে এখানে হবে হাফ আলফা ইন্টু টি স্কোয়ার প্লাস সি 1 দেবো, এখানে যেহেতু সি লিখেছিলাম এখানে সি 1 দেবো। এবার এখানে কন্ডিশান কী দেওয়া আছে, টি ইকুয়ালস টু 0-তে থিটা ইকুয়ালস টু 0 হয়, এখানে লিখবো থিটা ইকুয়ালস টু 0 হয় যখন
টি ইকালস টু জিরো। এখানে জিরো বসাবো, এখানে জিরো বসাবো, এখানে থিটা জিরো বসাবো, জিরো 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 করলে কী হবে, c1 ইকালস টু জিরো। অতএব আমরা থিটার যে এক্সপ্রেশনটা পেলাম এখান থেকে, থিটা ইকালস টু হলো ওমেগা জিরো টি, দেখো ওমেগা জিরো টি প্লাস এখান থেকে জিরো বসিয়ে দেবো, প্লাস হাফ আলফা টি স্কোয়ার। দেখো এই ইকুয়েশনটা এক্স্যাক্টলি সেম উইথ দিস ইকুয়েশান, অর্থাৎ এস ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল, সেখানে ইউ ছিল প্রাথমিক বেগ, রৈখিক বেগ, এস হলো রৈখিক দূরত্ব, আর এ হলো রৈখিক ত্বরণ। এখানে হলো এটা হলো কৌণিক সরণ, কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ, এইগুলো দিয়ে আমরা সেম রিলেশান আমরা পেলাম। তাহলে বুঝতেই পারছো যে এখানে যদি আলফাটা আমি জিরো করে দিই, আলফাটা যদি জিরো করে দিই, তাহলে এটার ইকুয়েশান কী হবে, থিটা ইকালস টু ওমেগা জিরো ইন্টু টি। যেমন করে আমরা ভি ইকালস টু এস ইকালস টু ভি ইন্টু টি পেয়েছিলাম। ভি মানে ইউ, প্রাথমিক বেগ অন্তিম বেগ সবসময় সমান হবে যখন সমদ্রুতিতে কোনো বস্তু চলবে, সেক্ষেত্রে আমরা এখন এইটার সঙ্গে এস ইকালস টু ইউ ইন্টু টি রিলেট করতে পারছি। তাহলে আমরা দেখলাম কৌণিক গতির সমীকরণ যেগুলো পেলাম, সেই সমীকরণগুলো কি কি না, ফার্স্ট আমরা পেলাম থিটা ইকালস টু ওমেগা ইন্টু টি যখন আলফা ইকালস টু জিরো, এই একটা সমীকরণ পেলাম। এর সঙ্গে আমি কম্পেয়ার করব কোন সূত্রটার, রৈখিক গতির ক্ষেত্রে ভি ইন্টু টি। এবারে পরের যে সম্পর্ক পেয়েছি ওমেগা ইকালস টু ওমেগা জিরো প্লাস আলফা টি, এখানে আমরা সেই সূত্রটা কি পেয়েছিলাম, রৈখিক গতির ক্ষেত্রে ইউ প্লাস এটি। আর কি পেয়েছিলাম না, থিটা ইকালস টু ওমেগা জিরো টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। মনে রাখাও খুব সহজ, কারণ আমরা এই সূত্রটা মনে রেখেছি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর একটা সম্পর্ক আছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সূত্রটাও আমরা পাই কিনা দেখে নেব। নিশ্চয়ই পাবো, কারণ এখানে আমরা যে ওমেগা, এটা যদি 1 নম্বর সমীকরণ বলি, এটা যদি 2 নম্বর সমীকরণ বলি, যাই হোক না কেন, 1 নম্বর সমীকরণের যদি স্কোয়ার করি, তাহলে আমরা কি পাবো, ওমেগা স্কোয়ার পাবো বাম দিকেরটা। ওমেগা স্কোয়ার সমান হবে ওমেগা জিরো প্লাস আলফা টি এর হোল স্কোয়ার, অর্থাৎ ওমেগা জিরো স্কোয়ার প্লাস টু ওমেগা জিরো আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে লিখে ফেলতে পেরেছি। এবার ওমেগা জিরো স্কোয়ার রেখে দেবো, এখান থেকে আমরা আলফা টু, আমরা কী করবো, টু আলফা কমন নিয়ে নেবো। টু আলফা কমন নিলে এখানে ওমেগা জিরো টি পড়ে থাকবে, আর এখানে টু কমন নিয়ে নিয়েছি, কিচ্ছু ছিল না, টু নিয়েছি, মানে 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, হাফ আলফা একটা নিয়েছি আর টি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে ওমেগা জিরো প্লাস হাফ আলফা টি স্কোয়ারের জায়গায় আমি কি বসাতে পারবো না, থিটা বসাতে পারবো, ওমেগা জিরো স্কোয়ার প্লাস টু আলফা ইন্টু থিটা। দেখো ভি স্কোয়ার অন্তিম বেগ, ইউ স্কোয়ার প্রাথমিক বেগের স্কোয়ার, আর এখানে হচ্ছে এ হচ্ছে রৈখিক ত্বরণ আর এস হলো রৈখিক দূরত্ব। তাহলে এখানে কী হবে, কৌণিক বেগের স্কোয়ার সমান হবে প্রাথমিক কৌণিক বেগের স্কোয়ার প্লাস 2 ইন্টু কৌণিক ত্বরণ ইন্টু কৌণিক সরণ। এই হলো গিয়ে এদের মধ্যে কম্পেয়ার করা। আজকের আমরা এই পর্যন্তই জানলাম। এইগুলো আমাদেরকে এবারে একটু প্র্যাকটিস করে নিতে হবে নিউমেরিক্যাল দিয়ে। এই ফ্যানের যে উদাহরণ বললাম বা এইরকম যে উদাহরণ আছে সেগুলোকে আমরা এক্ষুনি প্র্যাকটিস করে নেব। অর্থাৎ আমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে হচ্ছে না নতুন করে, যেহেতু আমরা এই সূত্রগুলো জানি, এই সূত্রগুলো দিয়েই আমরা কিন্তু পেরে যাব। দেখা যাক আমরা কতটা কি পারি। ফার্স্ট কোশ্চেন আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনে আমি বলবো যে একটি পাখার সুইচ অন করায় এটি সমকৌণিক ত্বরণে চলতে শুরু করলো। সমকৌণিক ত্বরণে চলতে শুরু করলো এবং 5 পাক, এবং প্রথমে হচ্ছে বলতে হবে 2 সেকেন্ড সময়ে, 2 সেকেন্ড নয় 5 সেকেন্ড দিয়ে দাও, 5 সেকেন্ড সময়ে 10 পাক ঘুরলো। তাহলে 10 পাক যদি ঘুরে, পাখার যে ব্লেড, পাখার ব্লেডের কৌণিক
ত্বরণ কত। এবার বলবে প্রথম 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে পাখার ব্লেডের কৌণিক সরণ কত। ঠিক আছে, এইরকম একটা ছোট্ট করে প্রশ্ন আমি দিলাম। প্রথমে ইনিশিয়ালি একটু সহজ করে শিখতে হবে। তাহলে এখানে আমি বুঝতেই পারছো যে এখানে সমকৌণিক ত্বরণেই ঘুরছে, যতক্ষণ আমি বলছি ততক্ষণ সমকৌণিক। তারপরে কি হবে, সমবেগ হবে, সেটা আমার জানার দরকার নেই। আমরা এখানে প্র্যাকটিক্যাল কেসে আসিনি, আমাদেরকে যা প্রবলেম দেওয়া হয়েছে আমরা সেইটা নিয়ে অবশ্যই আমরা ভাববো। সেক্ষেত্রে আমরা দেখব যে সুইচ অন করলাম, সুইচ অন করার আগে কি থাকে, পাখা স্থির থাকে। তাহলে তার ওমেগা জিরোটা হলো 0। এবারে কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু আলফাই ধরলাম। আর 10 পাক ঘোরা মানে থিটা ইকুয়ালস টু কত না 10 গুণিতক 2 পাই রেডিয়ান। 1 পাক ঘুরলে 2 পাই রেডিয়ান ঘুরে, 10 পাক ঘুরলে 10 গুণিতক 2 পাই রেডিয়ান সে ঘুরলো। এইটা করতে তার সময় লেগেছে কত না টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। এইগুলো হচ্ছে গিভেন, দেওয়া আছে। এবার এখান থেকে আমাকে আলফার ভ্যালুটা বের করতে হবে, আলফার ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এই যে সূত্র, এই যে টি ওমেগা জিরো থিটা টি, এইগুলো দিয়ে যে সূত্রটা, সেই সূত্রটা কি না এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এর আদলে আমাকে মনে রাখতে হবে যে থিটা ইকুয়ালস টু ইউ এর জায়গায় ওমেগা জিরো টি প্লাস হাফ আলফা ইন্টু টি স্কোয়ার। এই ফর্মুলাটাকে এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে থিটা কত পাবো 25, তবে 20 পাই রেডিয়ান। আর ওমেগা জিরো 0, হাফ আলফা জানি না, আর টি স্কোয়ার হবে 5-এর স্কোয়ার। তাহলে 20 পাই সমান হবে হাফ ইন্টু আলফা ইন্টু 25। তাহলে আলফা হবে এখানে 40 পাই হয়ে যাবে, এই দুইটা ওখানে গুণ হয়ে যাবে, আর 25 ভাগ হয়ে যাবে। 5 × 25, 5 × 40। তাহলে 8 পাই মানে 1.6 গুণিতক পাই, 1.6 গুণিতক পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে ফার্স্ট অ্যান্সার। তাহলে আমরা ফার্স্ট কৌণিক ত্বরণ পেয়ে গেলাম, আলফার ভ্যালু পেয়ে গেলাম। আলফার ভ্যালু যত পেলাম সেটা হলো গিয়ে কত না 8 পাই বাই 5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার প্রথম 2 সেকেন্ড পর পাখার ব্লেডের কৌণিক সরণ কত হবে সেটা খুব ইজিলি আমরা বের করতে পারবো, কারণ আমরা অন্তিম বেগের সূত্র জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে সেখান থেকে ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো প্লাস আলফাটি পেয়ে যাবো। তাহলে সূত্রানুসারে বলে লিখবো, এখানে তোমরা খাতায় সুন্দর করে লিখবে সূত্রানুসারে ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো প্লাস আলফাটি। ওমেগা জিরোর ভ্যালু কত হবে 0, আলফার ভ্যালু কত না 8 পাই বাই 5, টি এর ভ্যালু কত না 2। তাহলে কত হবে 16 পাই বাই 5 রেডিয়ান পার সেকেন্ড। এইটা হবে সেকেন্ড অ্যান্সার। এইভাবে আমরা কিন্তু সমস্ত প্রবলেম করে ফেলতে পারবো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের কিন্তু সমস্তটা একসঙ্গে মনে রাখতে হবে, কারণ আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োগ করেছি এক্ষেত্রেও সেই সূত্র আমরা প্রয়োগ করব। এবারে আমরা দ্বিতীয় প্রবলেম আলোচনা করব। ত্বরণ তো আলোচনা করলাম, একটু মন্দনের কথা আলোচনা করি। যে একটি পাখা সেকেন্ডে 12 পাক করে ঘুরছে। এই অবস্থায় সুইচ অফ করলে, এই অবস্থায় সুইচ অফ করলে 5 সেকেন্ড নয়, আর একটু কমিয়ে দিই, 4 সেকেন্ড থাকুক। 4 সেকেন্ড পর পাখার কৌণিক বেগ
প্রাথমিক কৌণিক বেগের অর্ধেক হয় কত সেকেন্ড পরে পাখাটি ঘোরা বন্ধ করবে। এবার তার আগে মানে একদম সম্পূর্ণ যখন ঘুরছিল সুইচ অফের পরে কতবার ঘোরার পরে পাখাটি কত সেকেন্ড পরে হলো, এবার কতবার ঘোরার পরে পাখাটি বন্ধ হবে। ব্যাস এইটা যে করে ফেলতে পারবে তোমরা চেষ্টা করো প্রথমে, তারপরে তোমরা ভিডিওটা দেখে নেবে, পজ করে নেও। এখানে 12 পাক ঘুরছিল 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে ঘুরছিল 12 পাক। তাহলে থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু 12 গুণিতক 2 পাই রেডিয়ান, টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। তাহলে ওমেগা কত ছিল? ফার্স্ট ওমেগা 0 ঘুরছিল, তখন ঘুরছিল সমকৌণিক দ্রুতিতে ঘুরছিল ফার্স্ট, সেটাই আমরা জানবো। ফার্স্ট ইনফরমেশান আমার হবে ওমেগা 0 সমান হবে 24 পাই বাই 1, অর্থাৎ 24 পাই রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ প্রাথমিক কৌণিক বেগ আমরা পাবো 24 পাই রেডিয়ান পার সেকেন্ড। এরপরে বেগের মান অর্ধেক হয়েছে, অর্থাৎ ওমেগা ইকুয়ালস টু হয়েছে 12 পাই, 2 দিয়ে ভাগ করে প্রথমে দেখাবে তোমরা পরীক্ষায়, 12 পাই রেডিয়ান পার সেকেন্ড। কত সেকেন্ড সময় লেগেছে? তার জন্য 4 সেকেন্ড সময় লেগেছে। ব্যাস, তাহলে তুমি এবারে এখানে ওমেগা ইকুয়ালস টু কী লিখবে? ওমেগা 0 প্লাস আলফা ইন্টু টি। সেখান থেকে তুমি আলফার মান এখানে ইজিলি বের করতে পারবে। আলফাটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? না, ওমেগাটা যেহেতু কমছে আলফাটা নেগেটিভ হবে, অর্থাৎ কৌণিক বন্ধন এখানে থাকবে। সেইটা পেতে গেলে আমাকে এখানে হিসাব করে ফেলতে হবে যে ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0 প্লাস আলফা টি, এই সূত্র অনুযায়ী টি ইকুয়ালস টু কী হবে? ওমেগা মাইনাস ওমেগা 0, আলফা ইকুয়ালস টু কী হবে? বাই টি। ওমেগা ছিল কত? 12 পাই, ওমেগা আছে 12 পাই, ছিল হচ্ছে 24 পাই, আর টি হলো 4 সেকেন্ড। তাহলে এখানে এটা থেকে বাদ দিলে মাইনাস 12 পাই বাই 4 সমান মাইনাস 3 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আলফা হলো মাইনাস 3 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আলফা। এবারে আমি আলফা বের করে নিয়েছি, এবারে আমি দ্বিতীয় স্টেপে যাব যে এরকম ঘুরতে ঘুরতে ঝুম 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 করে ঘুরতে সে কখন বন্ধ হবে, কতক্ষণ পর সেটা বন্ধ হবে। তাহলে আমাকে লিখতে হবে, আবারও আমাকে সূত্রে আসতে হবে না, ওমেগা ইকুয়ালস টু 0 হবে কখন? যখন টি ইকুয়ালস টু T1 হয়। আলফা ইকুয়ালস টু আমার জানা আছে, ফার্স্ট স্টেপে আমি আলফার মান জানলাম মাইনাস 3 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা আমি জানলাম। তাহলে আমাকে কি করতে হবে না, আবারও সেই একই সূত্র ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0 প্লাস আলফা টি বসাতে হবে। তাহলে এখানে কি হবে? ওমেগার জায়গা হবে 0, ওমেগা 0-র জায়গা হবে কোনটা? ওই যে 24 পাই, আর আলফা হবে মাইনাস 3 পাই ইন্টু T1। সেখানে আমরা দেখতে পাচ্ছি কত হলো, এখানে কোথায় লেখা যায় বলো তো? এখানে এইটা তো আমার জানা হয়ে গেছে, এইটা আর না রাখলে হবে। এবারে আমরা করে ফেলবো এইভাবে যে এখানে 24 পাই ইকুয়ালস টু 3 পাই ইন্টু T1, তাহলে T1 ইকুয়ালস টু হবে 8 সেকেন্ড। 8 সেকেন্ড সময়ে পাখাটা পুরাপুরি বন্ধ করবে। প্রথম থেকে 8 সেকেন্ড সময়, কিন্তু এখানে কিন্তু 4 সেকেন্ড পর পাখার কৌণিক বেগ এত হয়েছে, মানে আরও 4 সেকেন্ড পর সেটা থেমে যাবে। এইটা তোমাকে লিখতে হবে কত সেকেন্ড পর পাখাটি ঘোরা বন্ধ করবে। তাহলে তোমাকে হয় বলতে হবে যে প্রথম থেকে 8 সেকেন্ড পরে, বা এরপরে 4 সেকেন্ডের পরে আরও 4 সেকেন্ড পরে আরও কথাটা যোগ করলে তখন তুমি 4 সেকেন্ড আনসার দিতে পারবে। তুমি সাধারণভাবে প্রথম থেকেই দেবে,
সেটাতেই কাফি। কত সেকেন্ড পরে, এবার কতবার ঘোরার পরে পাখাটি বন্ধ হবে, কতবার ঘুরেছে সেটা জানতে গেলে আমাকে কি করতে হবে, কৌণিক সরণ কত বের করতে হবে। তাহলে কতবার ঘোরার, প্রথম থেকে কতবার ঘোরার পরে তুমি সেটাই বের করলে, প্রথম থেকে কতবার ঘোরার পর তার কৌণিক বেগ শূন্য হবে, অর্থাৎ সে স্থির হবে। তাহলে তুমি ওমেগা 0 পেয়েছো কত, 24 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা কত পাবে 0, আলফা কত পেয়েছো, মুছে দিলাম, আলফা কত 3 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা পেয়েছি। এবারে আমার সূত্র কি, ওমেগা স্কোয়ার সমান ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্রটাকে মাথায় রেখে আমি লিখব কি, ওমেগা স্কোয়ার ওমেগা 0 স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু থিটা। সেখান থেকে থিটা বেরিয়ে যাবে, থিটা কী হবে না, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 0 স্কোয়ার বাই 2 আলফা। এখানে ওমেগা স্কোয়ার 0 বসবে, ওমেগা 0 স্কোয়ার 24 পাইয়ের হোল স্কোয়ার বসবে, আর এখানে 2 আলফা হলো গিয়ে 3 পাই বসবে, 3 পাই বসবে। তাহলে এখানে -3 পাই বসবে। এখানে এবারে এটাকে সরল করে নিলে মাইনাস মাইনাসে প্লাস 24 পাই ইন্টু 24 পাই বাই 6 পাই। এবারে একটা কেটে দাও, 6 4 24, 4 হবে, তাহলে 24 ইন্টু 4, 24 4 96 পাই। তাহলে টোটাল সে 96 পাই কৌণিক সরণ হওয়ার পরে ফ্যানটা স্টপ হবে, থেমে যাবে। এক্ষেত্রে প্রত্যেক পাক ঘোরার জন্য কত কৌণিক সরণ হয়, 2 পাই। তাহলে 1 পাক সমান 2 পাই। তাহলে 96 পাই সমান কত পাক না, 96 পাই বাই 2 পাই সমান হবে 48 পাক। 48 পাক ঘোরার পর এই ফ্যানটি থেমে যাবে। এইভাবে তোমরা প্রবলেম নেবে, প্রবলেম নিয়ে করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। যে কোনো প্রবলেম তোমাদের কাছে নতুন মনে হবে না যদি তুমি একটু জেনারেলি করো। এখানে আমি কোনো প্রবলেম কারোর কাছ থেকে ধার নিইনি, বা আমি আইআইটি যেই সব রেফারেন্স দিতে চাই না, এগুলো অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আমি করছি না। এখানে তোমরা যেভাবে শিখবে সেটাকে তোমরা একটু হৃদয়ে নাও, একটু ফিল করার চেষ্টা করো, তাহলে দেখবে এই ধরনের যে কোনো প্রবলেম করতে তোমার অসুবিধা হবে না। আজকের একটু বড় লেকচার হয়ে গেল, যাকে তোমরা শিখতে পারলে, তোমরা আগ্রহী হলে তোমাদের এটা কাজে লাগবে। আমারও তখন আমার এই ভিডিওটা সাকসেসফুল হবে, আমার পড়ানোটা সাকসেসফুল হবে, এতেই আমার খুশি। কেমন, তোমরা ভালো থেকো, চেষ্টা করো এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজের সঙ্গে একাত্ম করে নেওয়ার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা সাফল্য পাবে। বাই বাই।